আচ্ছা, 1 মিনিট। হ্যালো। হ্যালো, কথা শোনা যাচ্ছে না কোনো? হ্যালো, হ্যাঁ, আমি একটু মিউট ছিলাম। তো এখানে আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি 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 স্যার। স্যার। আচ্ছা, তো আপনাদের আওয়াজ আসছে? ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের আপনাদের ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইমেজ, ব্যাক ভাই লিঙ্ক, অ্যাঙ্কর টেক্সট লিংকস এই পর্যন্ত ছিল, অ্যাঙ্কর টেক্সট লিংকস। অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, ঠিক জি আছে। ভাই, আজকে ইউজ অফ নো ফলো থেকে শুরু হবে। ইউজ অফ নো ফলো লিঙ্ক থেকে শুরু হলো। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা গত ক্লাসে আপনার যে টপিক গুলো কভার করছিলাম, একেবারে ইন্ডেক্সেশন স্ট্যাটাস থেকে শুরু করে আপনার অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে কারো যদি কোনো সমস্যা থাকে বলেন। ইন্ডেক্সেশন স্ট্যাটাস থেকে একেবারে অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক পর্যন্ত আমরা যে টপিক গুলো কভার করছি, কারো যদি কোনো সমস্যা থাকে বলেন। সবাই একটু, আমি সবাইকে মিউট করে দিছি, সো যদি কারো প্রবলেম থাকে একটু আনমিউট করে বলেন। আচ্ছা, কারো মনে হয় প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে, যদি প্রবলেম না থাকে তো সেক্ষেত্রে আমরা আজকে শুরু করব আপনার ইউজ অফ নো ফলো লিঙ্ক থেকে। তো ওয়েবসাইট অডিট জিনিসটা বলেন তো, আমরা ওয়েবসাইট অডিটটা কেন করে থাকি, কোন পারপজে করে থাকি? ভাইয়া বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করার জন্য যে কাজগুলো করা হয় এই জন্য আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি ভাইয়া। আহ, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা অডিটটা কেন করে থাকি? এটা তো আমাদের ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য সাহায্য করে। কিন্তু আমরা ওয়েবসাইট অডিট করার মাধ্যমে কি আইডেন্টিফাই করি? এসইও ফ্যাক্টরস গুলো আছে কিনা এটা দেখতে এটা দেখতে পারি। হ্যাঁ, টোটাল ভাইয়া র্যাঙ্কিং র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা আছে কিনা সেটা আমরা চেক করি। ওয়েবসাইট অডিট করার মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা আছে কিনা সেটা আমরা চেক করি। সো এটা হচ্ছে আমাদের মূল ব্যাপার, মানে অবজেক্টিভ। ওয়েবসাইট অডিট আমরা কেন করে থাকি, এবং এই ওয়েবসাইট অডিটে আমাদের কিছু জিনিস চেক করতে হয়, যার মধ্যে আমাদের আপনার অ্যাক্সেসিবিলিটি অর ফাইন্ডেবিলিটি ইস্যুস, অন পেজ এসইও চেক আছে, ইউআরএল অ্যানালিসিস আছে, আর্কিটেকচার চেক আছে। সো বিভিন্ন ধরনের আমাদের এখানে ইস্যু আছে যেটা আমাদেরকে চেক করতে হয়। তো আমরা সোফার টোটালি আপনার আর্কিটেকচার, ফাইন্ডেবিলিটি ইস্যুস, অন পেজ এসইও চেক, ইউআরএল অ্যানালিসিস, আর্কিটেকচার চেক, হ্যাঁ, লিঙ্ক ইস্যুস এর আমাদের অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক পর্যন্ত হয়ে গেছে। আরো বেশ কিছু জিনিস আছে, তো আজকে আমরা এটা ইনশাল্লাহ কভার করে দিব। এবং আজকে আমরা টুলসও কয়েকটা দেখবো, যেটার মাধ্যমে আমরা যেটা বলছিলাম, যেমন আপনার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর ইমেজ অল্টার ট্যাগ, মানে এগুলা যে বাইর করা যাচ্ছে না, সেটা আমরা টুলস এর মাধ্যমে কিভাবে বাইর করা যায় সেটা আমরা দেখবো। আর ঠিক আছে, তারপর যদি সময় থাকে তারপরটা দেখা যাবে কি করা যায়। তো আমরা শুরু করি তাহলে আমাদের লিঙ্ক ইস্যুস। ঠিক আছে, আমাদের যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে লিঙ্ক ইস্যুস, এবং লিঙ্ক ইস্যুস এর আন্ডারে ইউজ অফ নো ফলো লিঙ্ক। সো ইউজ অফ নো ফলো লিঙ্ক জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক জুস বলে একটা ব্যাপার আছে।
ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে লিঙ্ক জুস বলে একটা ব্যাপার আছে, এটাকে অনেকে লিঙ্ক অথরিটি বলে। আবার এটার আরেকটা মিনিং হচ্ছে লিঙ্ক পাওয়ার। হ্যাঁ, তো একই জিনিস, আপনি এটাকে লিঙ্ক জুসও বলতে পারেন, লিঙ্ক অথরিটিও বলতে পারেন, পাওয়ারও বলতে পারেন। বাট এসইও ওয়ার্ল্ডে লিঙ্ক জুস এটা খুবই কমন কনসেপ্ট। ঠিক আছে, লিঙ্ক জুস এটা বললে মোটামুটি সবাই বুঝবে যে আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন। তো লিঙ্ক জুসটা মূলত আপনি যখন কোনো একটা লিঙ্ক নিচ্ছেন আপনার ওয়েবসাইটে, তো সেটা দুই ধরনের পাওয়ার আপনাকে বেনিফিট দিতে পারে। ঠিক আছে, আপনি যখন আপনার ওয়েবসাইটে কোনো লিঙ্ক নিচ্ছেন, হ্যাঁ, কোনো আরেকটা ওয়েবসাইট থেকে, তো সেটা বেনিফিটটা আপনি দুই ভাবে, আপনার পাওয়ারটা আপনার ওয়েবসাইটে দুই ভাবে আসতে পারে। যার মধ্যে একটা হচ্ছে আমাদের ডু ফলো, আর একটা হচ্ছে আমাদের নো ফলো। নো ফলো। ঠিক আছে, তো আমাদের একটা ওয়েবসাইট থেকে যদি ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে লিংক নেই, তো তার পাওয়ারটা দুই ভাবে আসতে পারে, একটা হবে ডু ফলো আর একটা হবে নো ফলো। তো ডু ফলো ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি আপনার ওয়েবসাইট থেকে, মানে যে ওয়েবসাইট থেকে লিংক আপনার ওয়েবসাইটে নিচ্ছেন, সেটা যদি ডিরেক্ট পাওয়ারটা আপনার ওয়েবসাইটে আসে, ঠিক আছে, মানে একেবারে অথরিটিটা যখন আপনার ওয়েবসাইটে ডিরেক্ট চলে আসবে, এটাকে বলা হচ্ছে আপনার ডু ফলো। আর নো ফলো কনসেপ্টটা হচ্ছে যে আপনার এটা, মানে কোনো ধরনের আপনি ওই ধরনের বেনিফিটটা ডিরেক্ট পাবেন না। ঠিক আছে, আপনি যে ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিচ্ছেন, ওখান থেকে আপনার ওয়েবসাইটে বেনিফিটটা ডিরেক্ট কখনো আসবে না, বাট ইনডিরেক্টলি আসবে। ঠিক আছে, ইনডিরেক্টলি আসবে। ইনডিরেক্টলি কিভাবে আসবে, যে আপনার বিভিন্ন ট্রাফিক, যে আপনি যে আরেকটা ওয়েবসাইটে লিঙ্ক ক্রিয়েট করলেন, বিভিন্ন ট্রাফিকের মাধ্যমে আসবে। সে ফর এক্সাম্পল ধরেন, আমি যদি আহ ধরেন আমি এই কিওয়ার্ডটা লিখে, বেস্ট গেমিং মাউস, এই কিওয়ার্ডটা লিখে ধরেন আমি কোন একটা ওয়েবসাইটে যাই। ঠিক আছে, ধরেন আমি এখানে আসলাম techradar.com, এবং এখানে আপনার এই যে দেখেন, এখানে একটা অ্যাঙ্কর টেক্সট লিংক দেখা যাচ্ছে, এখানে একটা অ্যাঙ্কর টেক্সট লিংক দেখা যাচ্ছে, এখানে একটা অ্যাঙ্কর টেক্সট লিংক দেখা যাচ্ছে, এখানেও একটা অ্যাঙ্কর টেক্সট লিংক দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এগুলা সবই হচ্ছে আপনার, মানে কোথায় যায়, এগুলো সবই কিন্তু আপনার, সবই কিন্তু techradar.com এরই বিভিন্ন ওয়েব পেজে যাচ্ছে। যেমন এটা techradar.com এর একটা পেজে যাচ্ছে, এটা একটা পেজে যাচ্ছে, এটা একটা পেজে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলা কিন্তু সব ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক মানে ইন্টারনাল লিঙ্কের কনসেপ্টটা হচ্ছে, যখন আপনার একই ওয়েবসাইটের, আপনি যখন একটা পেজের সাথে আরেকটা পেজে লিঙ্ক করবেন, এটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হয়। এবং এটাও ইন্টারনাল লিঙ্ক, এটা এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে, এটা এক্সটার্নাল লিঙ্ক, মানে একটা ডিফারেন্ট ওয়েবসাইটে যাবে। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যখন আপনি একই ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজে কানেক্ট করবেন, সেটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। জি, হচ্ছে। সবার সামনে কি খাতা কলম আছে? জি স্যার আছে। আচ্ছা, সবাই একটু নোট করেন। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যখন আপনার ওয়েবসাইটের, একই ওয়েবসাইটে যখন আপনি একটা পেজের সাথে আরেকটা পেজের কানেক্ট করবেন, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, আমি বলছিলাম যে রিনেম করে ঢুকতে, আজকাল আমি অ্যালাউ করতেছি না। ওকে, সো যেটা বলা হচ্ছে যে আপনার একই ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের যদি আপনি লিঙ্ক করেন, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যখন আপনি ডিফারেন্ট ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটে লিঙ্ক করবেন, সেটাকে বলা হবে এক্সটার্নাল লিঙ্ক। হ্যাঁ, তো এখন এই যে এক্সটার্নাল লিঙ্ক, যেমন এটা হচ্ছে techradar.com, ঠিক আছে, এটা হচ্ছে techradar.com, বাট এখন আমি এখানে দেখেন ভিউ এট অ্যামাজন, আমি যদি এখানে ক্লিক করি, তো আমাকে নিয়ে যাবে অ্যামাজনের পেজে। স্যার, আমি বুঝতেছি না, কেউ কি কিছু বললো? ভাইয়া অন্য একটা পেজে নিয়ে যাবে, এটা বলছে অ্যাকচুয়ালি। অ্যামাজনের পেজে চলে আসবে, সেটা বলছি। হ্যাঁ, অন্য একটা পেজে চলে আসছে, যেমন এই যে দেখেন amazon.in। সো এই যে একটা ডিফারেন্ট পেজে যে নিয়ে আসলো, এটা হচ্ছে আমার এক্সটার্নাল লিঙ্ক। এখন এই পেজে আমি যে চলে আসলাম আমার টেকরাডার থেকে অ্যামাজনে, হ্যাঁ, তো অ্যামাজন আমার কাছ থেকে যে লিঙ্কটা পাইলো, ঠিক আছে, আমি যে অ্যামাজনের লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা এখন কেউ কি কিছু বলতেছে? আমি বুঝতেছি না ঠিক। স্যার, সবাইকে ভাইয়া হাফ হাফ কথা বলতেছে, মানে বোঝা যাইতেছে না আসলে কি বলতে চাচ্ছে।
আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিলাম, আমি ঠিক শিওর না কেউ কি বলে কিনা। আচ্ছা, তো যেখানে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, হাফ হাফ বললে আসলে বোঝা যায় না ঠিক। তো যেখানে ছিলাম, এই যে আমি যে এখানে টেকরাডার থেকে অ্যামাজনে যদি যাই, তো আমার এখানে লিঙ্কটা দুই ধরনের, মানে লিঙ্ক জুসটা দুই ধরনের। যদি আপনার ডু ফলো টাইপের হয়, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই টেকরাডার থেকে অ্যামাজনে লিঙ্ক অথরিটিটা ডিরেক্ট পাস হয়। ঠিক আছে, মানে অ্যামাজন কিন্তু আমার কাছ থেকে ডিরেক্ট একটা লিঙ্ক পাওয়ার পাচ্ছে। ঠিক আছে, ডিরেক্ট। তো এটার কিন্তু আলাদা একটা ভ্যালু আছে। হ্যাঁ, এবং নো ফলো যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ডিরেক্টলি আসে না। তো সেই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো এর জন্য আমরা যেটা করি, এটা আপনার নো ফলো লিঙ্ক, ঠিক আছে, এটা আছে কিনা আমরা যে ওয়েবসাইটটা অডিট করব সেটা আমরা একটু চেক করব। ঠিক আছে, এবং যদি দেখি যে আপনার নো ফলো লিঙ্কের সংখ্যা বেশি, অনেক ধরনের নো ফলো লিঙ্ক এখানে দেখা যাচ্ছে, তো তখন আমরা কিন্তু একটা ডিসিশন নিতে পারি যে আপনার এই পেজটাতেও এসইওর অতটা নাই, পাওয়ার নাই। কেন নাই? কারণ এখানে নো ফলো লিঙ্কের সংখ্যা বেশি। ঠিক আছে, যেহেতু আপনার নো ফলো লিঙ্কে লিঙ্ক অথরিটিটা ডিরেক্ট পাস হয় না, আলটিমেটলি যদি আপনার পেজে নো ফলো এর সংখ্যা বেশি থাকে, এটা কিন্তু আপনার এসইওর জন্য তেমন পজিটিভ কোনো ইমপ্রেশন ক্রিয়েট করে না। হ্যাঁ, তো এখন আমার এই নো ফলো লিঙ্ক কতটুকু আছে সেটা আমি চেক করব কিভাবে? ঠিক আছে, ধরেন আমি এই যে ল্যান্ডিং পেজটা যে আসলাম, এই ল্যান্ডিং পেজে আমার নো ফলো লিঙ্ক কয়টা আছে সেটা আমি চেক করব কিভাবে? সো এটা চেক করতে হলে আমরা একটা এক্সটেনশন ইউজ করব। আমার এই ল্যান্ডিং পেজে নো ফলো লিঙ্ক কয়টা আছে চেক করতে হলে আমি একটা এক্সটেনশন ইউজ করব। এই এক্সটেনশনের নাম হচ্ছে এই যে এটা, ফ্রি ব্যাকলিঙ্ক চেকার বাই এলআরটি। ফ্রি ব্যাকলিঙ্ক চেকার বাই এলআরটি, এই এক্সটেনশনটা ইউজ করতে হবে। সো আমি এক্সটেনশনটাতে একটু ক্লিক করব। ক্লিক করলে সে তার কাজ শুরু করে দিবে। ঠিক আছে, সে তার কাজ শুরু করে দিবে, এবং একটু সময় লাগবে। সে এখানে আমাদেরকে শো করবে, এই যে দেখেন টোটাল লিঙ্ক আছে 367টা। এই পার্টিকুলার পেজে, এই পার্টিকুলার ল্যান্ডিং পেজে টোটাল লিঙ্ক আছে 367টা। এর মধ্যে নো ফলো লিঙ্ক কয়টা আছে? কয়টা? 154। 154, তাই না? 154টা আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে নো ফলো লিঙ্ক আছে 154টা। হ্যাঁ, তো আমরা এখানে তখন বলে দিব যে হ্যাঁ, তোমার এখানে নো ফলো লিঙ্ক এক্সিস্ট করে। ঠিক আছে, এক্সিস্ট করে, এবং সেটার সংখ্যা কত? 154। No follow link is good for or bad? এটা দুইটাই আছে, এটা আপনার ব্যাড গুড দুইটাই আছে। ঠিক আছে, বাট আমি আপাতত কিছু বলবো না, কারণ এটার ইন ডেপথ ডিসকাশন আপনাদের যখন লিঙ্ক বিল্ডিং ক্লাস হবে সেখানে আমি আলোচনা করব। ওকে ওকে, ভাই, আপনারা জিনিসটা স্যার এটা চেক করার সময়, বলেন। হ্যালো স্যার, চেক করার সময় হচ্ছে যে ওয়েবসাইটের এই লিংকটা চেক করব আমি, ওইটা কি লিংকটা দিতে হবে না এক্সটেনশনে, নাকি ওয়েবসাইটটা ওপেন করে এক্সটেনশনে চাপ দিলে চলে আসবে? না না, লিঙ্ক দিতে হবে না, আপনার তো ব্রাউজার এক্সটেনশনটা অলরেডি অন করাই আছে। হ্যাঁ, তো আপনি যে ল্যান্ডিং পেজটাতে আসলেন, এখানে এসে আপনার ওই এক্সটেনশনের উপর ক্লিক করলেই সে আপনাকে এটা দেখায় দিবে যে এই পার্টিকুলার ল্যান্ডিং পেজে আপনার নো ফলো লিঙ্ক কয়টা আছে। জি স্যার, বুঝতে পারছি। তারপর দেখেন আমাদের ম্যালিশিয়াস লিঙ্ক। সো ম্যালিশিয়াস কথাটার অর্থ কি বলেন তো? ভাইরাস ভাইয়া। ভাইরাস জাতীয় স্যার। ভাইরাস? ম্যালিশিয়াস কত অর্থ? ভাইরাস মানে ওই জাতীয় কিছু বোঝা যায় না। খারাপ কিছু মেনশন করে স্যার। খারাপ কিছু, হ্যাঁ, সন্দেহজনক। ঠিক আছে। জি, জি। আচ্ছা, হালিমাতু সাদিয়া স্যার, আমি ক্লাসে জয়েন করতে পারতেছি না কেন? আপনি ক্লাসে কেন জয়েন করতে পারতেছেন না আমি তো নিজেও জানি না। তো দাঁড়ান, একটু দাঁড়ান, উনি একটা পোস্ট করছে। উম, দেখেন ভাই, নাম চেঞ্জ করে নাই মনে হয় এরকম কিছু। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি কোথায় ছিলাম?
আচ্ছা, ম্যালিশিয়াস। স্যার ম্যালিসিয়াস। ম্যালিশিয়াস, হ্যাঁ, ম্যালিশিয়াস কথাটার অর্থ হচ্ছে আপনার সন্দেহজনক, ঠিক আছে, সন্দেহজনক। তো এখন আমাদের যদি ওই ধরনের কোনো লিঙ্ক আমার ওয়েবসাইটে থাকে যেটা আমার কাছে বিপজ্জনক, হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে যে এই যে এখানে এটা আছে, এটা এখানে থাকার কথা না, হ্যাঁ, মানে এক কথায় যেটা আমার চোখে সন্দেহজনক বা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য বিপজ্জনক হতে পারে, সো এই ধরনের লিঙ্ক গুলোকে আমরা ম্যালিশিয়াস লিঙ্ক বলে থাকি। এবং এই ম্যালিশিয়াস লিঙ্ক গুলা আপনার নাম থেকে বুঝতে পারতেছেন এগুলা আমার জন্য ক্ষতিকর, মানে আমার ওয়েবসাইটের জন্য এগুলা ট্রাবলসাম। এবং এটা রিমুভ আমাকে করতে হলে আগে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে আমার ওয়েবসাইটে এই ধরনের ম্যালিশিয়াস লিঙ্ক কয়টা আছে। হ্যাঁ, এবং ম্যালিশিয়াস লিঙ্ক আসলে কয়টা আছে এটা চেক করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। কারণ আমরা এই যে পার্টিকুলার যে পেজটাতে আসলাম, তো আমরা দেখলাম একটু আগে এখানে টোটাল লিঙ্ক আছে কয়টা, 367টা। টোটাল লিঙ্ক আছে 367টা। এবং এখানে এইটা শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজে, এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ, বেস্ট গেমিং মাউস, এবং এই রিলেটেড আরো আপনার পোস্ট পেজ আছে না টেকরাডারের, আরো আছে না? জি স্যার। হ্যাঁ, so এখন আমার একটা ল্যান্ডিং পেজে লিঙ্ক আছে 367টা, একটাতে, ঠিক আছে। আর বাকি যে আরো পেজ আছে, পোস্ট আছে, ওখানে তো আরো আপনার লিঙ্ক তো থাকবেই। তো আলটিমেটলি এখন আমার যদি জিনিসটা মানে এতগুলা পেজে যদি আমার গিয়ে চেক করতে হয়, হ্যাঁ, এত আমার ওয়েবসাইটে যদি এত পেজ থাকে এবং সেখানে সবগুলোতে গিয়ে যদি আমার চেক করতে হয়, তো আমার কিন্তু সময় অনেক বেশি লাগবে, ঠিক আছে। সো এটা আপনি আসলে এটা টুল দিয়ে, ঠিক আছে, এই ধরনের টুল দিয়ে করাটা আসলে আপনার আপনার জন্য জিনিসটা হবে না, ঠিক আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গুগল সার্চ কনসোল, ঠিক আছে, মানে একটা গুগলের একটা টুল আছে গুগল সার্চ কনসোল, এটা আপনাদের দেখাবো ভবিষ্যতে যখন আপনাদের ক্লাসটা আসবে, সেখানে আপনার এটা ইউজ করলে তখন খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার এখানে কোনো ম্যালিশিয়াস লিঙ্ক আছে কিনা, তখন আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। বাট এছাড়া আপনি এটা ম্যানুয়ালি করাটা খুবই টাফ, অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক সময় লাগবে। সো এই কারণে আমরা এই পার্টিকুলার অপশনটা এটাকে আমরা ব্লু কালার করে দিছি। কারণ ব্লু কালার করা রো গুলা তো আমরা ডিরেক্টলি কখনো ক্লায়েন্টকে প্রোভাইড করব না, এটা একমাত্র তখনই আমরা ক্লায়েন্টকে দিব যখন সে আমাদেরকে প্রজেক্টটা দিবে যে তুমি ঠিক আছে অডিটটা করে দিলে, এখন এটার একটা সলিউশন প্রোভাইড করো, তখনই একমাত্র কিন্তু আমরা এই ব্লু কালার রো গুলা ইউটিলাইজ করবো, ঠিক আছে। সো ম্যালিশিয়াস লিঙ্কটা আমরা যখন ওই গুগল সার্চ কনসোলের এক্সেসটা পাবো, তখন আমরা খুব সহজেই আমরা সেখান থেকে বুঝতে পারবো যে কোন লিঙ্ক গুলো আপনার ম্যালিশিয়াস টাইপের। ওকে, এখন আসেন আমাদের স্কিমা মার্কআপ, ঠিক আছে। স্কিমা মার্কআপের ব্যাপারটা কি? স্কিমা মার্কআপের ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা স্ট্রাকচার ডাটা মার্কআপ, হ্যাঁ, থাকতে হয় একটা ওয়েবসাইটের। বিশেষ করে আপনার এই ওয়েবসাইটের কন্টেন্টটা কিসের উপর তৈরি করা, আপনি এখানে কোন পার্টিকুলার আইটেমের উপর ফোকাস করছেন, এটার অথর কে, এটা কবে পাবলিশ হয়েছে, এখানে আপনার মেটা টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, মানে এই যে ইনফরমেশন গুলা একটা কন্টেন্ট রিলেটেড বা একটা পেজ রিলেটেড বা একটা পোস্ট রিলেটেড, হ্যাঁ, যেটা কে রাইট করছে, কবে রাইট করছে, এটা অথর কে, এটা মেটা টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, এটসেট্রা এটসেট্রা, মানে এই ইনফরমেশন গুলো আমাকে একটা সার্চ ইঞ্জিন যে বট আছে তাকে বোঝানোর মতো ভাষায় বলতে হয়। সার্চ ইঞ্জিন বটকে তার বোঝানোর মতো ভাষায় আমাকে জিনিসটা ক্লিয়ার করতে হয়। সো এটা আপনার যে ভাষায় ক্লিয়ার করবেন আপনার এই কন্টেন্টের ইনফরমেশন গুলা সার্চ ইঞ্জিন বটকে, এটাকে বলা হচ্ছে আপনার স্ট্রাকচার ডাটা বা আপনার স্কিমা মার্কআপ। সো স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডাটা জিনিসটা কি, এটা কি বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার যদি একটু বলুন স্যার, আমার একটু নেট প্রবলেম হইতেছিল। সোজা বাংলায় বললে ভালো হয়, মানে এক কথায় যেটা। সবকিছু তো আর এক কথা আপনি প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে। স্যার আপনি আপনার মতো করে বলেন স্যার। সবকিছু কি এক কথায় বলা যায়? এক কথায় বলতে কি স্যার, মানে একটু সহজ বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমি সহজ ভাবে বলতেছি, বাট সবকিছু আবার এত সহজেও বলা যায় না। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, তো স্কিমা মার্কআপ বা স্ট্রাকচার ডাটা মার্কআপটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলা আপনার এখানে কিসের উপর, হ্যাঁ, মানে এটার অথর কে, বা এটা আপনার কে রাইট করছে, কবে রাইট করছে, এই আপনার এটার মেটা টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, এই জিনিসগুলো আপনার সার্চ ইঞ্জিন বটকে তার ভাষায় বোঝানো,
এটাকে বলা হয় আপনার স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপ। বুঝা গেছে? স্যার ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, সো এখন আমাদের এই স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপ যদি আমাদেরকে দেখতে হয় যে ওয়েবসাইটে আছে কিনা, ঠিক আছে, আমি যে ওয়েবসাইটে অডিট করব ওইখানে এটা এক্সিস্ট করে কিনা, তো সেক্ষেত্রে এখানে দেখেন আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দিছি না, এই শীটটা তো স্যার দিয়ে দেয়া দিছি আছে। তাই না? অলরেডি পেয়েছি ভাইয়া। আচ্ছা, ওইখানে দেখবেন আপনাদের কলাম ডি তে রেফারেন্স সেকশনের নিচে দেখবেন এই যে দেখেন একটা লিংক কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। এই ইউজ অফ স্ট্রাকচার ডাটা মার্কআপের কলাম ডি তে একটা লিংক কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। সেই লিংকটা আপনারা কপি করবেন, কপি করে আপনারা এটা ব্রাউজারে এন্টার দিবেন। এন্টার দিয়ে আপনারা যেই ওয়েবসাইট, ঠিক আছে, বা যে ল্যান্ডিং পেজ এটার স্ট্রাকচার ডাটা চেক করতে যাচ্ছেন সেটার ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে টেস্ট ইউআরএল, ঠিক আছে, এই অপশনটাতে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করলে দেখেন টেস্টিং লাইভ ইউআরএল, মানে আমাদের এটা লাইভ টেস্ট হচ্ছে। এটা একটু সময় লাগবে। তো আমাদের রেজাল্ট চলে আসছে, লাইভ একটা রেজাল্ট হয়েছে। এবং এখানে দেখেন আমাদের যে রেজাল্টটা দিচ্ছে সে কি দিচ্ছে তার ইউআরএলটা একটু দেখেন, search.google.com। মানে আমরা যে প্ল্যাটফর্মে এই রেজাল্টটা টেস্ট করলাম যে ওইখানে স্ট্রাকচার ডাটা বা স্কিমা ডাটা এক্সিস্ট করে কিনা, এটা কিন্তু আপনার গুগলেরই একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে গুগলেরই একটা প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমরা যেটা রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে দেখেন 3 ভ্যালিড আইটেম ডিটেক্টেড, মানে আমাদের এখানে আর্টিকেলের একটা স্ট্রাকচার ডাটা, ব্রেডক্রাম এবং এফএকিউ পেজের একটা স্ট্রাকচার ডাটা তারা ডিটেক্ট করতে পারছে। সো দিস ইজ ভেরি গুড। তার মানে কি আমাদের এখানে আপনার স্কিমার মার্কআপ এক্সিস্ট করে। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আপনার এটাকে গ্রিন ক্রস দিয়ে দিলাম যেহেতু এখানে স্ট্রাকচার ডাটা আছে। এবং এখানে আমাদেরকে কি এটা রাখা যাবে? জি না। তো এখানে আমরা দিলাম ইউ হ্যাভ স্ট্রাকচার ডাটা মার্কআপ, রেফারেন্স হিসেবে আপনারা এটাই শো করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমাদের ডুপ্লিকেট কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্ট মানে আপনার ওয়েবসাইটে কতগুলা কন্টেন্ট, ঠিক আছে, ধরেন আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে, যে আর্টিকেল গুলো আছে, এই আর্টিকেল গুলোর মধ্যে কয়টা আপনি ডুপ্লিকেট করছেন, ঠিক আছে, কোন অন্য একটা ওয়েবসাইট থেকে আপনি কপি করে পেস্ট করে নিয়ে আসছেন কিনা, মানে এই ধরনের আপনি ডুপ্লিকেট করে নিয়ে আসছেন, এই ধরনের কোনো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আছে কিনা, এটাকে বলা হচ্ছে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট। ঠিক আছে, সো ডুপ্লিকেট কন্টেন্ট এখন আমার ওয়েবসাইটে কি পরিমাণে আছে, আমার এই ওয়েবসাইটে যে পোস্ট গুলো আছে তার মধ্যে কি পরিমাণে আছে, এটা যদি চেক করতে হয় এটা ম্যানুয়ালি করা কি সম্ভব? হ্যাঁ স্যার। না ভাইয়া, ইটস নট কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, এটা ম্যানুয়ালি করা কিন্তু সম্ভব না, কারণ আমার ওয়েবসাইটে অনেকগুলা পোস্ট আছে এবং এখানে কোনটা থেকে কোনটার কানেকশন হয়েছে, কোনটা থেকে এটা আপনার কপি করা হয়েছে, হ্যাঁ, এটা আপনার টুলস ছাড়া এটা আপনি চেক করতেও পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা একটা টুলস ইউজ করব। সেই টুলসটা আমি আপনাদেরকে যখন টুলস আমি দেখাবো তখন আমি আপনাদের এটা শো করবো যে কিভাবে আমরা ডুপ্লিকেট কন্টেন্ট আমার ওয়েবসাইটের সাথে অন্য কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্টের ম্যাচ আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, তখন আমি ওই টুলস এর সাহায্যে আপনাদেরকে এটা দেখিয়ে দিব। এখন দেখেন কি কন্টেন্ট লোকেশন, ঠিক আছে, কি কন্টেন্ট লোকেশনটা হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলা কোন পজিশনে আছে, ঠিক আছে, কোন পজিশনে আছে। হ্যাঁ, সো এই যে আমার কন্টেন্টটা দ্য বেস্ট গেমিং মাউস 2023 টপ মাইস ফর গেমিং উই হ্যাভ টেস্টেড, এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটার মধ্যে আমার আর্টিকেলটার লেআউটটা কিরকম, ঠিক আছে, লেআউট বলতে আমাদের এটা কি লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, ঠিক আছে, এবার এটা কোন অ্যালাইনে আছে এটা আমরা চেক করব। এবং ওভারঅল আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা যেন আপনার রিডার ফ্রেন্ডলি হয়, ঠিক আছে, আমাকে যে এটা সেন্টার অ্যালাইন হতে হবে বা লেফট অ্যালাইন হতে হবে, রাইট অ্যালাইন হতে হবে, ওই ধরনের আমার কিন্তু কোনো নিয়ম নাই।
ঠিক আছে, ওই ধরনের আমার কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই। আমাকে যেটা দেখতে হবে যে এটা হচ্ছে আপনার জন্য একটা রিডার ফ্রেন্ডলি ফরম্যাটে থাকে। ঠিক আছে, এবং এটা চেক করতে হলে আপনার কোনো টুলস এর দরকার নেই, আপনি এটা ম্যানুয়ালি আপনার কয়েকটা পোস্টে যাবেন এবং সেখান থেকে খালি আপনি চোখে বোঝা যাবে ভাইয়া, হ্যাঁ এটা খালি চোখেই বোঝা যাবে ভাইয়া, দেখতে হ্যাঁ পাচ্ছি। এটা আপনি আপনার কয়েকটা পোস্টে যাবেন এবং ধরেন আপনি 10-12টা পোস্টে গেলেন এবং আপনি খালি দেখবেন যে এটা ফরম্যাটটা এক কথায় আমার পড়তে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, আমার আচ্ছা যেখানে ছিলাম যে আপনি এটা ম্যানুয়ালি চেক করে দেখবেন যে এইখানে যে আর্টিকেলটা দেওয়া আছে সেটা আমার পড়তে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে, এটা আমার চোখে বাঁধতেছে কিনা, যেভাবে এটা প্রোভাইড করা আছে সেই ক্ষেত্রে আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, জাস্ট এই অংশটা চেক করবেন। এছাড়া আর কোনো কিছু চেক করার কোনো আপনার দরকারও নাই। যদি দেখেন যে না এভরিথিং ইজ ফাইন, এটা যে ফরম্যাটে দেওয়া আছে এটা ইজি টু রিড, ঠিক আছে, এবং কোনো ধরনের প্রবলেম হচ্ছে না রিড করতে, তো সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে এখানে আমার কি কন্টেন্ট লোকেশন ঠিক আছে, কি কন্টেন্ট লোকেশনে কোনো প্রবলেম নাই। So, আমি একটা স্ট্যাটাস দিয়ে দিই, দ্য ওয়েবসাইটস কি কন্টেন্ট লোকেশন ইজ গুড। ঠিক আছে, সিম্পল ভাষায় আপনি এটা বলে দিলেন। রেফারেন্স হিসেবে আপনি আপনার স্যাম্পল, ঠিক আছে, আপনি তো 10-12টা ল্যান্ডিং পেজে গিয়ে চেক করবেন, আপনি স্যাম্পল হিসেবে একটা লিঙ্ক আপনি এখানে বসিয়ে দেবেন। এখন আসেন রিচ। বলেন। মানে স্যার অনেকগুলো কন্টেন্ট আমার দেখতে হবে যে মানে এটা ইজি টু রিড নাকি, মানে আমি অ্যাজ এ রিডার হিসেবে আমি দেখবো এটা কি আমার জন্য ইজি নাকি। হ্যাঁ, 10-12টা কন্টেন্ট আপনি চেক করবেন, পরে ঠিক আছে? এখান থেকে একটা আমি রেফারেন্স হিসেবে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, একটা আপনি রেফারেন্স হিসেবে দিয়ে দিবেন। তারপর দেখেন আমাদের রিচ সিমান্টিক কন্টেন্ট। ঠিক আছে, রিচ সিমান্টিক কন্টেন্টের কথা যদি বলি, সো রিচ সিমান্টিক কন্টেন্ট কথাটার অর্থ কি? রিচ সিমান্টিক কন্টেন্ট কথাটার অর্থ দেখেন, আমি ব্র্যাকেটে বলে দিছি। রিচ সিমান্টিক কন্টেন্ট কথাটার অর্থ হচ্ছে নট থিন, মানে আপনি এমন একটা কন্টেন্ট দিচ্ছেন যেটা আপনার ওয়ার্ডিং, ঠিক আছে, যেখানে আপনার ওয়ার্ডের সংখ্যা কম না, ওয়ার্ড এখানে বেশ ভালো পরিমাণে আছে। হ্যাঁ, এই ধরনের কন্টেন্টকে বলা হচ্ছে আপনার রিচ সিমান্টিক কন্টেন্ট। ঠিক আছে, মানে ছোট কোনো কন্টেন্ট না, সহজ ভাষায় আপনি এমন ভাবে কন্টেন্টটা দিচ্ছেন যেটা আপনার বড় কন্টেন্ট। তো আমি এখানে চেক করব যে আমার এই ধরনের কোনো ছোট কন্টেন্ট আছে কিনা আমার ওয়েবসাইটে। যদি দেখি যে হ্যাঁ আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ছোট, আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো তেমন একটা বড় না, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে আমার। ঠিক আছে, কি ধরনের প্রবলেম? সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন বোর্ড যদি দেখে যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের এটা কম হয়, মানে ওয়ার্ডের কাউন্টটা কম হয়, তো সাধারণত যেটা দেখা যায় যে সমস্ত ওয়েবসাইটে ওয়ার্ডের কাউন্ট অনেক বেশি তারা কিন্তু একটা ভালো র্যাঙ্কিং এ জায়গা পায়। ঠিক আছে, যারা আপনার র্যাঙ্ক নাম্বার 1 বা 2 মানে এই ধরনের পজিশনে থাকে, ওরা দেখবেন যে ওরা কিন্তু র্যাঙ্কিং এ একটা ভালো পজিশনে থাকে। সো ওভারঅল আমাদের এখানে যদি দেখি যে আপনার জিনিসটা একটা মানে ওয়ার্ডের পরিমাণটা কম হয়, তো এটা কিন্তু আমার র্যাঙ্কিং এ একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। ঠিক আছে, তো আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আপনার কন্টেন্টে ওয়ার্ডের পরিমাণটা বাড়ানো। বলেন। স্যার রিকোয়ারমেন্ট থাকে না, মানে আপনার ওয়ার্ডে 5000 ওয়ার্ড লাগবে হচ্ছে, এরকম কোন রিকোয়ারমেন্ট আছে? এটা আপনার মিনিমাম যেন হয়, মিনিমাম যেন আপনার 1000 ওয়ার্ড হয়। আচ্ছা আচ্ছা, মিনিমাম ওকে স্যার। 1000 ওয়ার্ডের আপনার একটা পোস্ট ডেভেলপ করতে হবে। আচ্ছা তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের মানে রিচ সিমান্টিক কন্টেন্ট, মানে আমরা যেটা দেখবো যে এখানে যেন আপনার ওয়ার্ডের পরিমাণটা আমার কন্টেন্টের মধ্যে বেশি থাকে, তো সেক্ষেত্রে আমাদের ঠিক আছে, আমরা ওয়ার্ড counter.net/website word count, হ্যাঁ এই ইউআরএলটাতে যদি আমরা আসি wordcounter.net/website word count, হ্যাঁ, তো এখানে আমি কি করব, জাস্ট আমার এই ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিব, কাউন্ট ওয়ার্ডসে ক্লিক করব। সো দেখেন এই পার্টিকুলার আর্টিকেলটাতে আমার কতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে,
5556 ঠিক আছে, 5556 ওয়ার্ড, 5556 ওয়ার্ড। হ্যাঁ, so এইভাবে এটাই তো একটা কন্টেন্ট শুধুমাত্র যে এই ওয়েবসাইটে তা তো না, তাই না? আরো কন্টেন্ট আছে না এই ওয়েবসাইটের? ডেফিনেটলি ভাই, এটা তো জাস্ট হচ্ছে একটা ইউআরএল বা একটা পোস্ট। ল্যান্ডিং পেজ আরো তো আরো আছে। তো আপনারা বাকি সবগুলো না হইলেও অ্যাটলিস্ট 50% পোস্ট কভার করবেন, 50%। এবং তারপরে ওইটার উপর বেস করে আপনারা এখানে একটা কমেন্ট করবেন যে আমার এখানে থিম কন্টেন্ট আছে কি নাই। ঠিক আছে, যদি দেখেন যে আপনার ওয়েবসাইটের 50% কন্টেন্ট আপনি যে ইভালুয়েট করলেন এগুলো আপনার এভারেজ 1000 এর উপরে, তো সেক্ষেত্রে আপনার এটা গ্রিন দিয়ে দিলেন। হ্যাঁ, এবং বলবেন যে দ্য ওয়েবসাইট হ্যাজ রিচ সিমান্টিক কন্টেন্ট। ঠিক আছে, রেফারেন্স হিসেবে আমরা ওয়ার্ড কাউন্টার ডট নেট ফরওয়ার্ড স্ল্যাশ ছিল ওয়েবসাইট ওয়ার্ড কাউন্ট, ওয়েবসাইট হাইফেন ওয়ার্ড হাইফেন কাউন্ট। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের রিচ সিমান্টিক কন্টেন্ট বাইট করার মেথড। এখন আসেন এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট। সো এলএসআই কিওয়ার্ড এটা কি, আবার কি জিনিস এলএসআই কিওয়ার্ড, তাই না? এটার কি কখনো নাম শুনছেন আপনারা এলএসআই কিওয়ার্ডের? না স্যার। না স্যার। ওকে, সো এলএসআই কিওয়ার্ডের ফুল মিনিংটা আগে আমি আপনাদেরকে দেখাই, এলএসআই তে কি হয়। সবাই কি নোট করতেছেন তো নাকি? জি স্যার, নোট করছি স্যার। জি স্যার, করতেছি। ওকে, সো এলএসআই ফুল মিনিংটা হচ্ছে লেটেন্ট সিমান্টিক, সরি কন্টেন্ট না, ইন্ডেক্সিং। হ্যাঁ, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, এলএসআই। এটা ফুল ফর্ম। এখন জিনিসটা কি, হোয়াট ইজ ইট? এলএসআই কিওয়ার্ড হচ্ছে সহজ ভাষায় আপনার সাপোর্টিং কিওয়ার্ড। এবং এখানে আপনার যেটা হচ্ছে, আপনি সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে যদি আমি এক্সাম্পল দেই, ধরেন আমার যদি একটা কিওয়ার্ড হয়, ফোকাস কিওয়ার্ড হয় ধরেন গেমিং মাউস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার এলএসআই কিওয়ার্ড কি হইতে পারে? এলএসআই কিওয়ার্ড আমার বেস গেমিং মাউস হতে পারে, বা আপনার ডিউরেবল গেমিং মাউস হতে পারে, চিপ প্রাইস গেমিং মাউস হতে পারে। মানে আপনার যেই কিওয়ার্ড গুলা আমার মূল কিওয়ার্ডটা, ঠিক আছে, গেমিং মাউস, ওইটাকে সাপোর্ট করে, মানে ওইটার আশেপাশে থাকে, এটাকেই বলা হচ্ছে আমার এলএসআই কিওয়ার্ড। এবং এলএসআই কিওয়ার্ড কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। এখন জি আমার ভাই। এলএসআই কিওয়ার্ড আমার কন্টেন্টে কিন্তু থাকতে হবে, এলএসআই কিওয়ার্ড কিন্তু আমার কন্টেন্টে থাকতে হবে। এবং এখানে আপনার এলএসআই কিওয়ার্ড যেহেতু চলে আসলো, সো আমাদের এখানে কিওয়ার্ড আপনার যে কোনো একটা কন্টেন্টে দুই ধরনের হয়। একটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড আবার অনেক নাম বলে, অনেকে বলে ফোকাস কিওয়ার্ড মেইন কিওয়ার্ড, ঠিক আছে, অনেকে বলে এটাকে প্রাইমারি কিওয়ার্ড। এগুলো কিন্তু সিনোনিম, এগুলোও নোট করেন। এখন কোন একটা ক্লায়েন্টের কাজ পাইলেন, ক্লায়েন্ট বললো আমার প্রাইমারি কিওয়ার্ড দরকার, ঠিক আছে, আপনার তো কইবেন এইটা আবার কি, এটা তো নামই শুনি নাই জীবনে। হ্যাঁ, সো এই জিনিসগুলোও কিন্তু আপনাদের জানা দরকার। সিনোনিম গুলো জানা থাকলে আপনারা বেনিফিট হবেন। সেগুলো সব নোট করেন, আমি যেগুলো রাইট করতেছি নোট করেন। সো ফোকাস কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, ওকে, এগুলো কিন্তু সিনোনিম। এবং এই ফোকাস কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, এটা আপনার একটা কন্টেন্টে একটাই হবে। ফোকাস কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, এটা আপনার কন্টেন্টে একটা কন্টেন্টে একটাই হবে। সো আপনি একটা কন্টেন্টে আপনি ফোকাস কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড কিন্তু একটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনার একটা কন্টেন্টে আপনি ফোকাস, মেইন আর প্রাইমারি কিওয়ার্ড একটা ইউজ করতে পারবেন, সিঙ্গেল। বাট এলএসআই কিওয়ার্ড আপনি মাল্টিপল ইউজ করতে পারবেন। যেমন ধরেন এই যে কন্টেন্টটা, ঠিক আছে, দ্য বেস্ট গেমিং মাউস 2023 টপ মাইস ফর গেমিং উই হ্যাভ টেস্টেড। তো এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটাতে আমার মূল কিওয়ার্ড কিন্তু একটা হবে, অনলি ওয়ান। কিন্তু সাপোর্টিং কিওয়ার্ড আমি মাল্টিপল ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই।
এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে মূল কিওয়ার্ডকে আইডেন্টিফাই করব। হ্যাঁ, বা আমি হয়তো মূল কিওয়ার্ড আমার কন্টেন্টে একবারই দিলাম, বাট এইটা গুগল বা সার্চ ইঞ্জিন বট কিভাবে ট্র্যাক করবে যে এটা হলো তার মূল কিওয়ার্ড। হ্যাঁ, তো যে কোনো সার্চ ইঞ্জিন, আমাদের সার্চ ইঞ্জিন তো নট অনলি গুগল, যে কোনো সার্চ ইঞ্জিন একটা কন্টেন্টে মূল কিওয়ার্ড কি সেটা ট্র্যাক করে সে 6টা জায়গাকে চেক করার মাধ্যমে। যে কোনো সার্চ ইঞ্জিন একটা কন্টেন্টে কিওয়ার্ডটা মূল কিওয়ার্ডটা কি সেটাকে ট্র্যাক করে সে 6টা জায়গাকে ট্র্যাক করার মাধ্যমে, 6টা জায়গাকে সে চেক করার মাধ্যমে সে আইডেন্টিফাই করে যে ওই কন্টেন্টে আমার মূল কিওয়ার্ডটা কি। ঠিক আছে, সেই 6টা জায়গা একটা কন্টেন্টের কোথায় কোথায়। নাম্বার 1 সবাই নোট করেন, মেটা টাইটেল। নাম্বার 2 হচ্ছে মেটা ডেসক্রিপশন। 3 হচ্ছে আমার কন্টেন্ট হেডিং। 4 হচ্ছে আমার ফিচার ইমেজ। কন্টেন্ট হেডিং, ফিচার ইমেজ, তারপর হচ্ছে আপনার ফার্স্ট 100 ওয়ার্ড অফ কন্টেন্ট ডেসক্রিপশন। ঠিক আছে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, কন্টেন্ট হেডিং, ফিচার ইমেজ, এবং তারপর আর একটা স্লাগ। ঠিক আছে, স্লাগে থাকতে হবে। স্লাগ জিনিসটা কি ছিল বলেন তো একটু, হোয়াট ওয়াজ স্লাগ? গত ক্লাসে বলছিলাম ডোমেন এক্সটেনশনের পরে যেটা থাকে ডোমেইন সেটা। এক্সটেনশনের পরের অংশটা। ডোমেন এক্সটেনশনের পরে যে অংশটা ফরওয়ার্ড স্ল্যাশের পরে, তাই না? জি জি স্যার। ভাইয়া, ফরওয়ার্ড স্ল্যাশের পরে, যেমন ধরেন আমার এই যে, ঠিক আছে, এখানে হচ্ছে techradar.com বেস্ট গেমিং জোন ভাইয়া, বেস্ট গেমিং মাউস। হ্যাঁ, সরি বেস্ট বেস্ট গেমিং গেমিং মাউস। মাউস, এটা হচ্ছে আমার স্লাগ। সো আমার এই স্লাগের জি মধ্যে স্যার। কিন্তু মূল কিওয়ার্ডটা থাকতে হবে। সো একটা সার্চ ইঞ্জিন বট এই 6টা জায়গায় চেক করে এবং সেখানে যে ফ্রেজটা খুব কমন পায় সে ধরে নেয় যে এটাই হচ্ছে তার মূল কিওয়ার্ড। সো আমাকে মেটা টাইটেলে মূল কিওয়ার্ড রাখতে হবে, ডিসক্রিপশনে রাখতে হবে, কন্টেন্ট হেডিং এ রাখতে হবে, ফিচার ইমেজ প্রথম 100 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে এবং স্লাগে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওনাকে লিভ নিয়ে আবার জয়েন হইতে বলেন। হামিলাতুস সাদিয়াকে আপনি লিভ নিয়ে আবার জয়েন হতে বলেন। আচ্ছা, তো এই 6টা জায়গায় আমাদেরকে কিওয়ার্ডটা বসাইতে হবে। ঠিক আছে, এই 6টা জায়গায় বসাইলে তখন একটা সার্চ ইঞ্জিন বট বুঝতে পারে যে আমার মূল কিওয়ার্ড হচ্ছে এইটা। এবং আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম আপনার এলএসআই কিওয়ার্ড, মানে আমাকে ওই কিছু সাপোর্টিং কিওয়ার্ডও কন্টেন্টের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, সো এটা কেন রাখতে হবে এটা আমরা দেখবো আমাদের এলএসআই কিওয়ার্ডের উপর আপনাদের আলাদা একটা টপিক আছে, সেখানে আমরা এটা আলোচনা করব। আপাতত আমি যতটুকু বললাম ওইটাই আপনারা মনে রাখেন। আর এলএসআই কিওয়ার্ড আমাদের আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, এটা চেক করাটা আপনার টাফ, কোয়াইট টাফ। হ্যাঁ, এটা আপনার টুলস আপনি ইউজ করতে পারবেন না, এটা এটা কোনো টুলস না, এটা আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা খুবই টাফ, কারণ কন্টেন্ট এক কথায় একটা না, কন্টেন্ট অনেকগুলা। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আপনাকে এটা চেক করতে হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেমন এটা কিসের উপর, এটা হচ্ছে বেস গেমিং মাউসের উপর। তো তার মানে আমি ধরে নিতে পারি যে এখানে আমার মূল কিওয়ার্ড হচ্ছে আপনার বেস্ট গেমিং মাউস, তাই না? বেস্ট গেমিং মাউস। এখন আমি দেখতে হবে যে আমার গেমিং মাউসের আশেপাশে কি ধরনের কন্টেন্ট আছে। হ্যাঁ, গেমিং মাউস সহ কি ধরনের ওয়ার্ড আছে। সো আমি একটা কন্ট্রোল এফ দিয়ে আমি ব্রাউজারে সার্চ করলাম, এখানে আমি টাইপ করলাম গেমিং মাউস। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন 48টা গেমিং মাউস ওয়ার্ড সে ডিটেক্ট করতে পারছে। তো সেই ক্ষেত্রে আপনার বেস্ট গেমিং মাউস এটা তো তার মূল কিওয়ার্ড, তারপর এটাও তার মূল কিওয়ার্ড, এটাও মূল কিওয়ার্ড, আবার বেস্ট মাউস। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার একটা এলএসআই কিওয়ার্ড। এই যে আমি এলএসআই কিওয়ার্ড একটা পাইলাম, বেস্ট মাউস। হ্যাঁ, তারপর গেমিং পিসি, না এটা না, গেমিং মাউস এটাও একটা। এই যে দেখেন দ্য রাইট গেমিং মাউস, ঠিক আছে, এটাও আমার একটা এলএসআই কিওয়ার্ড, রাইট গেমিং মাউস। এই যে দেখেন বেস্ট চিপ গেমিং মাউস, ঠিক আছে, এটাও আমার একটা এলএসআই কিওয়ার্ড, বেস্ট চিপ গেমিং মাউস। তারপর
ঠিক আছে। ওয়্যারলেস গেমিং মাউস, এটাও আমার একটা এলএসআই কিওয়ার্ড। মানে এভাবে আপনাকে এটা ম্যানুয়ালি চেক করে দেখতে হবে। হ্যাঁ, এলএসআই কিওয়ার্ড এটা আপনি ম্যানুয়ালি চেক করে দেখবেন আপনার কন্টেন্টে এটা আছে কিনা। সো আমি এটা পাইছি, সো আমি এটা আপনার গেইন করে দিলাম এবং আমি এখানে বললাম দ্য ওয়েবসাইট হ্যাজ এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট, ঠিক আছে। এবং উদাহরণস্বরূপ আমরা এটা তার যে ইউআরএল সেটা আমরা এখানে দিয়ে দিলাম। মানে আমরা তো অনেকগুলা পোস্টে চেক করব, ঠিক আছে, অনেকগুলা পোস্টে আমাদের এটা চেক করতে হবে, বাট উদাহরণস্বরূপ আমরা যে কোনো একটা ল্যান্ডিং পেজের ইউআরএল আমরা এখানে প্রোভাইড করব। তারপর দেখেন আমাদের কিওয়ার্ড স্টাফিং ইন দ্য কন্টেন্ট। হ্যাঁ, সো কিওয়ার্ড স্টাফিং জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এগুলো আমি একটু রিমুভ করে দিই। সো আমরা একটা টপিকের সামনে আসলাম যেটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ড স্টাফিং। সো কিওয়ার্ড স্টাফিং জিনিসটা কি? কিওয়ার্ড স্টাফিং এর কনসেপ্ট হচ্ছে আপনি কন্টেন্টে আপনার যে কিওয়ার্ড সেটা এত ইউজ করছেন, এটা আপনার একটা খুব মানে স্টাফিং, মানে খুব ঘিঞ্জি টাইপের হয়ে গেছে। হ্যাঁ, খুবই আপনার কনজাস্টেড টাইপের হয়ে গেছে, মানে আমি খুব অতিরিক্ত মাত্রায় কিওয়ার্ডটা ইউজ করে ফেলছি। সো কিওয়ার্ড স্টাফিংটা অর্থ হচ্ছে আপনার কন্টেন্টে অতি মাত্রায় কিওয়ার্ডটা ইউজ করা, ঠিক আছে, আপনার কন্টেন্টের মধ্যে অতি মাত্রায় কিওয়ার্ডটা ইউজ করা, এটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ড স্টাফিং। এবং এই কিওয়ার্ড স্টাফিং করা ভালো না খারাপ? খারাপ। খারাপ স্যার। মানে আপনাদের কি মনে হয়? স্যার কন্টেন্টের থেকে বেশি কিওয়ার্ড হলে তো প্রবলেম। আচ্ছা আচ্ছা, খারাপ, মাত্র 2 জন বললো খারাপ, বাকিরা কি শুনতে পারতেছে না নাকি? খারাপ। আর পুরোপুরি মনে হয় না খারাপ, মানে একটা আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইউজ করতে পারবেন এমন কিছু একটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অতিরিক্ত অতিরিক্ত করলে তো খারাপের দিকে মেনশন করে। অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ নাকি? স্যার জি বেশি মাত্রায় ব্যবহারগুলো যে খারাপ হবে। হ্যাঁ, তো অতিরিক্ত যে কোনো কিছু আসলেই খারাপ। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, কিওয়ার্ড কিন্তু একটা রেঞ্জ, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে আমাদেরকে ইউজ করতে হয়। তো এই রেঞ্জটা হচ্ছে আপনার যদি ফোকাস কিওয়ার্ড হয়, ফোকাস কিওয়ার্ড মানে মূল কিওয়ার্ড হয়, তো সেক্ষেত্রে আমরা এটা 0.2% থেকে 0.5%-এর মধ্যে রাখবো। ঠিক আছে, এটা একটা রেঞ্জ দিয়ে দিলাম কেন? কারণ এখানে কিছু এক্সপার্ট আছে, ওরা বলে এটা 0.2% হইলে ভালো, আবার কিছু এক্সপার্ট আছে ওরা বলে এটা 0.5% হইলে ভালো। তো আমি এখানে একটা রেঞ্জ দিয়ে দিলাম যে আমার ফোকাস কিওয়ার্ডের রেঞ্জটা হওয়া উচিত 0.2 থেকে 0.5%। আমরা একটু আগে টেক রাডারের পেজে কত ওয়ার্ড দেখছিলাম? 5500 সামথিং, তাই না? জি স্যার। আচ্ছা, 5556 556। সো এটা 0.2% কত হয়? 11 টাইমস, ঠিক আছে, 11.112, বাট আমি ধরলাম অ্যাপ্রক্সিমেট আপনার 11 টাইমস। তো সেই ক্ষেত্রে আমার ওই যে কন্টেন্টটা, ঠিক আছে, এই যে কন্টেন্টটা এখানে প্রায় 5556 ওয়ার্ড যে আছে, তো আমার যদি মূল কিওয়ার্ড হয় বেস্ট গেমিং মাউস, আমার এটা মিনিমাম 0.2%, যার অর্থ হচ্ছে 11 বার, মানে এই টোটাল ফ্রেজটা আমি 11 বার আমার কন্টেন্টে ইউজ করতে পারবো মিনিমাম, ঠিক আছে, আর ম্যাক্সিমাম 0.5%। তো সেক্ষেত্রে আপনার ধরেন 28 বার সর্বোচ্চ, ঠিক আছে, 28 বার। সো মিনিমাম 11 বার, সর্বোচ্চ আপনার 28 বার আপনি আপনার কন্টেন্টে কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড স্টাফিং। হ্যাঁ, এবং কিওয়ার্ড স্টাফিং চেক করতে হলে আপনি ম্যানুয়ালি করতে হবে, এটা আপনি করতে পারবেন না, আপনি এটা টুলস এর সাহায্যে করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা যখন অডিট করার পর ওই ফুল ওয়েবসাইটটা অডিট করার মানে এসইও করার কাজ পাবো, তখন আমরা ওই যে বলছিলাম ওই এক্সএমএল সাইট ম্যাপ চেক করার সময় আপনারা ক্লায়েন্টকে একটা এক্সেল ফাইল পাঠাবেন এবং সেখানে কোন কোন কন্টেন্টের মূল কিওয়ার্ড কোনটা সেটা চেক করবেন, ওইভাবে আপনারা জিনিসটা ফাইন্ড আউট করবেন, ঠিক আছে, আপনাদের কন্টেন্টে কিওয়ার্ড স্টাফিং আছে কি নাই।
তো এখানে আপনারা কিওয়ার্ড স্টাফিং ম্যানুয়ালি চেক করে দেখতে হবে, এবং যদি থাকে তো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ ইস্যু, আমাদেরকে তখন এটা ক্রস মার্ক দিয়ে দিতে হবে। এবং আমরা এখানে কমেন্ট করতে পারি দ্য ওয়েবসাইট হ্যাজ কিওয়ার্ড স্টাফিং, ঠিক আছে। এবং রেফারেন্স হিসেবে আমরা আমরা তার যে পার্টিকুলার কোন একটা পোস্টের ইউআরএল আমরা এখানে প্রোভাইড করতে পারি। হ্যাঁ, আচ্ছা, উনি জয়েন করতে পারতেছে না, উনি ওনাকে তাহলে আপনার মোবাইল থেকে জয়েন হইতে বলেন, ঠিক আছে। আগে যদি উনি পিসি থেকে জয়েন করে তাহলে মোবাইল থেকে জয়েন হইতে বলেন, অথবা যদি উনি মোবাইল থেকে জয়েন করে তাহলে আপনি পিসি থেকে জয়েন হইতে বলেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড স্টাফিং চেক করার ওয়ে। এবং তারপর আমাদের সাইট লোডিং স্পিড। সাইট লোডিং স্পিডের ব্যাপারটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কতটা ফাস্ট। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি এখানে আসি, ধরেন আমি এখান থেকে অন্য একটা ল্যান্ডিং পেজে যাই, ধরেন এখানে আসি রক পেপার শটগান, rockpapershotgun.com, উইয়ার্ড নেম, রক পেপার শটগান। আচ্ছা, সো আমি যদি এই ইউআরএলটাতে আসি, এই পার্টিকুলার ল্যান্ডিং পেজটাতে আসি, সো দেখেন আমার কিরকম সময় লাগছে, বেশি সময় লাগছে, খুব অল্প সময় লাগছে না, খুবই কম সময় লাগছে। এখন আপনার ওয়েবসাইটের কিন্তু এই ধরনের স্পিড হাই হইতে হবে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের স্পিড কিন্তু হাই হতে হবে। কেন? কারণ আমাদের যারা ট্রাফিক আছে এদের একটা স্ট্যাটিস্টিক্স দেখা গেছে, যদি 4 সেকেন্ডের বেশি সময় লাগে, আপনি কোন একটা ওয়েবসাইটে গেলেন এবং লোড হইতে 4 সেকেন্ডের বেশি সময় লাগে, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার অলমোস্ট 60% ট্রাফিক কিন্তু চলে যায়। হ্যাঁ, মানে 60% ট্রাফিক কিন্তু ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, তার মানে কি যে আমার স্পিড যদি কম হয়, এটা কিন্তু মানে সার্চ ইঞ্জিন বট খুব নেগেটিভ রিমার্ক করে স্পিড কম হওয়াটাকে। আমাকে স্পিড অবশ্যই হাই হইতে হবে, এবং সেক্ষেত্রে এটা চেক করার কিছু লিঙ্ক আমি আপনাদের এখানেই দিয়ে দিছি, এই শিটের মধ্যেই দেওয়া আছে। আমি এই লিঙ্কটা একটু কপি করলাম, কপি করে আমি এটা এখানে এন্টার দিলাম। এন্টার দিলে যে দেখেন পেজ স্পিড ইনসাইট, এখানে আমরা জিনিসটা টাইপ করব, ঠিক আছে। টাইপ করব বলতে আপনার আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব, যেমন rockpapershotgun.com। হ্যাঁ, এটার হোম পেজের ইউআরএলটা কপি করে এখানে দিলাম, দিয়ে অ্যানালাইজ। সো অ্যানালাইজ হলে এই যে দেখেন আমাদের এটা চলে, আচ্ছা কাজ হচ্ছে, একটু সময় লাগবে, ম্যাক্সিমাম 2 সেকেন্ড। দুইভাবে পরীক্ষা করা যায়, মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন। হ্যাঁ, দেখি ডেস্কটপ ভার্সনেও লোড হচ্ছে, একটু সময় লাগবে। এই যে মোবাইলে চলে আসে, দেখেন মোবাইলে আমাদের ওভারঅল পারফরমেন্স মার্ক কত এই ওয়েবসাইটের? 45 ওভারঅল পারফরমেন্স। তো এই যে দেখেন সে কিন্তু আমাদের এখানে একটা গ্রেডিং দিয়ে দিছে। হ্যাঁ, যদি আপনার 0 to 49 হয় তো সেক্ষেত্রে আপনার এটা খুবই খারাপ। যদি 50 to 89 হয় তাহলে মোটামুটি 90 to 100 হইলে এটা আপনার ভালো। কিন্তু এখানে তো সবই 100। আচ্ছা, পারফরমেন্সটাই খারাপ, বুঝতে পারছেন, মানে মোবাইলের স্পিডটাই খারাপ, মোবাইল থেকে এটা একটু সময় লাগে বেশি। তো সেই ক্ষেত্রে আপনার এখানে স্কোর কিন্তু রেড মার্ক, মানে খুবই খারাপ। আমাদের এই ইয়েলো হইলে মোটামুটি, আর যদি 90 to 100 হইলে খুবই ভালো। তো সেই ক্ষেত্রে আমরা এটা 45 যদি হয়, তো এই যে দেখেন গুগল পেজ স্পিড ইনসাইড মোবাইল ভার্সনে 45, তার মানে পাস করছে তো না না স্যার। তো এখানে আমরা 4, হ্যাঁ 4 ইন মোবাইল ভার্সন স্কোর হচ্ছে 45। আর তার লিঙ্কটা আমরা এখানে, লিঙ্কের জায়গায় লিঙ্ক রেখে না, আবার এখানে ওই ইউআরএলটা বসাই দিতে হবে, তাকে কপি করে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মোবাইল টেস্ট। আর ডেস্কটপের টেক্সট, মানে যদি পিসি থেকে কেউ দেখে তো সেক্ষেত্রে আমরা একটু ডেস্কটপে আসলাম। এই যে দেখেন পিসিতে তার পারফরমেন্স কত,
74। 74। তো সেই ক্ষেত্রে মোটামুটি। আমাদের এটা মোটামুটি Euro চলে আর message। কি, Medium। ঠিক আছে, গুড, মোটামুটি চলে। তো সেই ক্ষেত্রে আমরা এটা গ্রিন টিকে থাকলো, গুড। এবং এটা আপনার হচ্ছে 74 লিঙ্কের জায়গায় আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের পেজ স্পিড ইনসাইট, মানে কতটা ফাস্ট সেটা চেক করার ওয়ে। আর ফাইনালি যেটা হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলি, মানে একটা ওয়েবসাইট আপনি মোবাইল থেকে কতটা ইজিলি দেখতে পারবেন। হ্যাঁ, এবং এটা আপনার এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ আপনার অধিকাংশ মানুষজন কিন্তু মোবাইল থেকেই থাকে। যেমন ধরেন এই যে ওয়েবসাইটটা techradar.com, আমি, আচ্ছা এটা না, ধরেন আমি রক পেপার শটগান, ঠিক আছে, এই ওয়েবসাইটে যদি আসি, সো রক পেপার শটগান, এবং এখান থেকে আমি যদি মোবাইলে এটা একটু চেক করি, সো এখান থেকে ধরেন আপনার স্যামসাং এলাম, সো এই যে দেখেন, হ্যাঁ, সো এখানে আপনার আহ জিনিসটা অতটা সুবিধাজনক না, ঠিক আছে, কারণ আমাকে কিন্তু স্লাইড করতে হইতেছে, তাই না, স্লাইড করতে হচ্ছে। হ্যাঁ, সো মোবাইল ফ্রেন্ডলিটা এটা অতটা মোবাইল ফ্রেন্ডলি না, অতটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না, কারণ আমাকে স্লাইড করতে হচ্ছে। বাট জিনিসটা যদি স্লাইড না করে আমার স্ক্রিনের সাথে যদি জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যেত, মানে আমাকে যদি স্লাইড করার প্রয়োজন না হইতো, তাহলে এটা আরো ভালো হইতো, ঠিক আছে, কিন্তু আমাকে স্লাইড করতে হচ্ছে পুরোটা পড়তে পড়তে। ধরেন আমি বাসে আছি, এখন আমার পড়তে পড়তে হাত দিয়ে এটারে স্লাইড করতে হবে, স্লাইড করতে হবে, তারপর আবার এমনি আসতে হবে, ঠিক আছে। সো এটা কিন্তু আমার জন্য অতটা ভালো না হইতে পারে। যদি দাঁড়ায় থাকি, হ্যাঁ, তাহলে তো হবেই না। সো এটা হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলি, আমাদের চেক করতে হবে। বাট এটা ছাড়া আমরা আরেকটা ওয়েতে মোবাইল ফ্রেন্ডলি চেক করবো, অ্যাকিউরেট ওয়ে। সেটার জন্য আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কটাতে আপনারা যাবেন। ঠিক আছে, এখানে ওই ইউআরএলটা দিবেন, মানে হোম পেজের ইউআরএলটা দিবেন, টেস্ট ইউআরএল, টেস্ট ইউআরএল সিলেক্ট করবেন। তো আমাদের এটা লাইভ টেস্ট হচ্ছে, একটু সময় লাগবে। তো এই যে দেখেন, পেজ ইজ ইউজেবল অন মোবাইল। হ্যাঁ, তো আমাদেরকে গুগল বলতেছে, যে দেখেন search.google.com, সে বলতেছে পেজ ইজ ইউজেবল অন মোবাইল। যেহেতু গুগল বলতেছে এটা মোবাইল ইউজেবিলিটি আছে, সো আমরাও বলে দেবো এটা মোবাইল ইউজেবল আছে। তো আমরা এটা বলে দিলাম গ্রেট, এটাকে গ্রিন টিক দিয়ে দিলাম, গ্রেট ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। এবং রেফারেন্স হিসেবে আমরা ওই গুগলের যে লিঙ্কটা সেটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এটা হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এবং যদি দেখি যে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, তো সেক্ষেত্রে এটাকে আমরা রেড ক্রস দিয়ে দিব। হ্যাঁ, কারণ ওয়েবসাইটটা মোবাইল ইউজ করা যাচ্ছে না বা মোবাইল ওটা অ্যাক্সেস পাচ্ছে না, সেটা আমার ইস্যুর জন্য একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অডিটের বিভিন্ন চেক লিস্টের এক্সপ্লেনেশন। এখন আসেন আমরা কিছু টুল দেখি। সো ওয়েবসাইট অডিট করার জন্য আপনাদের অনেক ধরনের টুলস আপনারা পাবেন, ঠিক আছে। এর মধ্যে দুইটা ভাগ আছে, মানে পেমেন্টের দিক দিয়ে একটা ফ্রি এবং একটা পেইড। মোটামুটি সব ওয়েবসাইটই আপনার ফ্রি পেড বোথ ভার্সনে আছে, মোটামুটি সব ওয়েবসাইট, সরি ওয়েবসাইট অডিট টুল, মোটামুটি সব অডিট টুল আপনার পেড এবং ফ্রি দুই ভার্সনে এক্সিস্ট করে। কিন্তু আপনি যদি ফ্রি ভার্সনটা নেন, তো সেক্ষেত্রে সব পেজ আপনি আবার অডিট করতে পারবেন না। হ্যাঁ, ওই লিমিটেশনটা আবার এখানে চলে আসে, আপনার ফ্রি ভার্সনে সব পেজ কিন্তু অডিট করা যায় না। দেখা যাচ্ছে স্যার আমি, এসিএম রাশ কি স্যার ভালো রেড করার জন্য না? হ্যাঁ ভালো, এসএমআর ভালো, এসএমআর ভালো আছে। তো যেটা বলতেছিলাম, আপনারা যদি ফ্রিতে করেন তো সেক্ষেত্রে সব পেজ আপনারা অডিট করতে পারবেন না। দেখা যাচ্ছে ধরেন আপনি কোন একটা ওয়েবসাইট নিলেন যেখানে আপনার 5,000টা পেজ আছে, তো সেটা কিন্তু আপনারা আবার মানে ফ্রি টুল দিয়ে সব করতে পারবেন না। ফ্রি টুল হয়তো আপনাকে লিমিটেড কয়েকটা পেজ অডিট করে দিবে, বাট সব পেজ আপনাকে অডিট করে দিবে না। আর পেড টুল নিলে
মানে ওই সেম টুলেরই আপনি যদি পেড ভার্সনটা ইউজ করেন, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফুল ওয়েবসাইটটা সে অডিট করে দিচ্ছে একেবারে টোটাল A to Z। তো এটাই হচ্ছে আপনার মানে বর্তমানে বাজারে আপনার যে টুল গুলো আছে। তো এখন ওই ধরনের কিছু টুল দেখাবো, যেমন একটা হচ্ছে আপনার স্ক্রিমিং ফ্রগ। এটা খুবই ভালো একটা টুল আপনার, যদি আপনি অডিট করতে চান এটার মাধ্যমে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। So, আমি যদি যাই স্ক্রিমিং ফ্রগ, এখানে যদি আমি আসি এবং স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার ওয়েবসাইট ক্রলার, এই যে টাইটেল ট্যাগটা দেখা যাচ্ছে না, এখানে আপনাকে আসতে হবে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার ওয়েবসাইট ক্রলার। এখানে এসে আপনারা ডাউনলোড যে বাটনটা আছে, আপনারা ডাউনলোড বাটনটা সিলেক্ট করে দিলে আপনাদের এটা পিসিতে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, মানে এই সফটওয়্যারটা আপনাদের পিসিতে এটা ডাউনলোড হয়ে যাবে, এবং পিসিতে এটা ডাউনলোড হইলে এটা আপনারা ইনস্টল করে আপনারা এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, বাট এটার আবার পেড ভার্সন আছে। যেমন আমি যদি প্রাইসিং এ যাই, সে যে দেখেন ফ্রি ভার্সন, পেড ভার্সন। ফ্রি ভার্সনের সুবিধা হচ্ছে আপনি এগুলো ফ্রি চেক করতে পারেন, কিন্তু আপ টু 500 ইউআরএল, মানে সে যে আপনার এটা চেক করে দিবে আপনার ওয়েব পেজের বিভিন্ন ইস্যুগুলো, সেটা আপ টু 500 ইউআরএল পর্যন্ত আপনার এটা চেক করবে। সর্বোচ্চ 500টা ইউআরএল আপনাকে চেক করে দিবে, এর বেশি আপনাকে সে কোনো সাপোর্ট দিবে না। আর যদি আপনি পেড ভার্সন ইউজ করেন, মানে পে করে ইউজ করেন, তো সেক্ষেত্রে এটা আনলিমিটেড। হ্যাঁ, কোনো এখানে লিমিট। ভাই একটা 500 কোশ্চেন, ইউআরএল কি শুধু একটা মেইলের জন্য নাকি জাস্ট ব্রাউজারের জন্য 500 ইউআরএল? এটা আপনি আপনার কম্পিউটারে থাকবে। ঠিক আছে, এই যে দেখেন এটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ডাউনলোড করে আপনি এটা ইনস্টল করে ইউজ করবেন। সেখানে ইমেল, না না ভাই, বুঝতে পারছি ডাউনলোড করে ইনস্টল করব, কিন্তু এই ডাউনলোডটা অ্যাকচুয়ালি আমি যে 500টা আমাকে ইন্ডিকেট করবে কিভাবে, যে আমার মেইলের মাধ্যমে ইন্ডিকেট করতেছে না আমার ব্রাউজারের মাধ্যমে ইন্ডিকেট না না, করতেছে? এটা আপনি আপনার ওই ইন্টারফেসে দেখাবে। এটা দেখাবো একটু পরে দেখাবো। আপনি কিভাবে বুঝবেন যে আপনার 500টা হয়েছে বা হয়নি, ওটা আমি দেখাচ্ছি। না না ভাই, আপনি আমার পয়েন্টটা ক্লিয়ার বুঝতে পারেন না মেবি ভাই। আমি বলতে চাচ্ছি যে আমি 500টা এটা করলাম, হ্যাঁ, এখন আমি করার পর যে আমার এটা ওই এক্সপায়ার হয়ে গেল, ঠিক আছে, এখন আমার এই 500টা ওরা কিভাবে আমাকে ইন্ডিকেট করলো? আমি মেইল দিয়ে 500টা করলাম না এই ব্রাউজারের মাধ্যমে 500টা করলাম? এরকম কিছু না, একটা পিসি থেকে 500টা করা যাবে। আচ্ছা, আমি এটা এইভাবে করতে পারি। এটা এটা আপনার এক্সপায়ার হওয়ার কিছু নাই। এটা আপনি যে কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইট আপনি 500 পর্যন্ত, আপ টু 500 আপনি এটা করতে পারবেন, মানে একটা অডিট করতে ওয়েবসাইটে পারবেন। 500টা? হ্যাঁ, ভাইয়া একটা তো এই জানতে চাচ্ছি। একটা ওয়েবসাইট আপনি 500টা পেজ পর্যন্ত অডিট করতে পারবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। ভাইয়া এই টুলস এর মানে এটা কি অডিট, কি ওয়েবসাইট অডিটের যে সকল এই যে মোটামুটি 50-52টার মতো আমরা কাজ দেখলাম গত 2 ক্লাসে, হুম মানে হুম। এই টুলস এর মাধ্যমে কি সবগুলোই চেক করা যায়? হ্যাঁ, করা যায়। আচ্ছা আচ্ছা টুলসের মাধ্যমে আপনি সবগুলো চেক করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো এই ক্ষেত্রে ভাইয়া টুলস বলেন। কি আমাদের জন্য বেনিফিশিয়াল হবে? হুম মানে এই যে প্রত্যেকটা বিষয় আলাদা না জেনে হয়তো একটা টুলস পেড বা ফ্রিটা হয়তো হয়তো যারা পেড ভার্সনটা ইউজ করলো, হুম সেক্ষেত্রে হুম। অডিটের জন্য তাকে এক্সট্রা কোনো টাইম দিতে হবে না, এর মাধ্যমে খুব শর্ট টাইমে একটা ওয়েবসাইট অডিট করতে পারলো। আহ, হ্যাঁ, একটা ওয়েবসাইট আপনি যেটা বললেন যে এখন আমি যদি টুল ইউজ করি তাহলে তো আমার সময় কম লাগতেছে। হ্যাঁ, সময় আপনার কম লাগতেছে, বাট আমি আমি বলবো যে আপনারা টুল ইউজ করার পাশাপাশি আপনাদের যে ফ্যাক্টর গুলো আমি ম্যানুয়ালি চেক করে দেখাইছি, সব না, সব না, ঠিক আছে, কিছু জিনিস আপনারা ম্যানুয়ালি চেক করবেন, যেমন ইন্ডেক্সেশন স্ট্যাটাস। হ্যাঁ, তারপর অ্যাক্সেসিবিলিটি আর ফান্ডেবিলিটি ইস্যুস যা যা আছে। আর তারপর আপনারা এই এসটিটিপি আর ডাব্লিউ নন ডাব্লিউ মানে ক্যানোনিক্যাল এর যে ব্যাপারটা। হ্যাঁ, জি জি তারপর ঠিক আছে, এই এই কয়েকটা আপনারা একটু ম্যানুয়ালি চেক করবেন, কারণ টুলসে আপনার অনেক সময় একটু ভুল তথ্য ওরা দেয়। So, আপনারা এই জিনিসগুলো ম্যানুয়ালিও করবেন, টুলেও করবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। তো এখন এই টুলসটা আপনারা ফ্রি ভার্সনে সর্বোচ্চ একটা ওয়েবসাইটের এট এ টাইম 500টা ইউআরএল আপনি অডিট করতে পারবেন। এখানে ইমেল টিমেল দেওয়ার কিছু নাই, আপনি জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করবেন। আর পরবর্তীতে আপনি ওইটা শেষ করার পর আরেকটা ওয়েবসাইটের আপনি 500টা ইউআরএল আপনি সাথে সাথে অডিট করতে পারবেন। ঠিক আছে, মানে এটার ওই ধরনের কোনো এক্সপায়ারি নেই।
কিন্তু আপনার লিমিটটা হচ্ছে 500। যে কোনো একটা ওয়েবসাইটের আপনি সর্বোচ্চ 500টা পেজ আপনি অডিট করতে পারবেন। আর যদি পেড ভার্সন যান তো এটা আনলিমিটেড, ঠিক আছে, এটা আপনার কোনো ওই ধরনের ইস্যু করবে না। পেড ভার্সনে আপনার যদি অথেন্টিক সোর্স থেকে নিতে যান তো সেক্ষেত্রে 1 বছরে $259, হ্যাঁ, এটা ইয়ারলি। আর এটা আপনার গ্রুপ বাই সেলও হয়, গ্রুপ বাই সেল হইলে ওইখানে আপনি খুব কম দামে কিনে নিতে পারবেন, মানে বাংলাদেশি টাকায় হয়তো 700-800 বা 1000 পড়তে পারে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিমিং। এগুলো পরে কতদিন ব্যবহার করতে পারবো, ওই যে কমেন্ট যেটা কিনতে পারবো? এটা আপনার এক একটা গ্রুপ এক এক ধরনের টাইম দেয়, বাট এভারেজ আপনি 30 দিন পাবেন, এভারেজে 30 days। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের গ্রুপ বাইয়ের ব্যাপার। এবং এখান থেকে আপনি এটাকে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড, এই যে এখানে যাবেন, ডাউনলোড করে যে দেখেন আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, তো সেই ক্ষেত্রে উইন্ডোজ এর জন্য সে আমাকে এটা ভার্সনটা ডাউনলোড করতে বলতেছে, বাট আমি এটা ডাউনলোড করবো না কারণ আমার অলরেডি এটা ডাউনলোড করাই আছে। সো আমি আপনাদের এখানে আমার পিসি থেকে স্ক্রিমিং ফ্রগ সফটওয়্যারটা আমি ওপেন করে নেই। আপনারটা কি ফ্রি না পেইড? আমারটা ফ্রি। আমি স্ক্রিমিং ফ্রগ এখানে আসলাম, লোড হচ্ছে। ঠিক আছে, দেখেন আমাদের এটা ওকে ফাইন ওপেন হয়ে গেছে। এখন এখানে আমাকে এটা করতে হবে, ইউআরএলটা আমি যে ওয়েবসাইটের অডিটটা করব, ঠিক আছে, আমি ইউআরএলটা একটু কপি করলাম, কপি করে আমি এটা ইউআরএলটা এখানে দিয়ে এখন আমি স্টার্ট, ঠিক আছে, এই যে স্টার্ট বাটন আছে এটাকে আমি ক্লিক করে দেবো। ক্লিক করলে এই যে দেখেন সে ক্রল করতেছে। ক্রল মানে জানি কি বলছিলাম? হ্যাঁ, ভিজিটিং ভিজিট করা বলেছিলেন স্যার। হ্যাঁ, এই যে দেখেন দেখেন একটা মেসেজ আসছে, the free version of the Screaming Frog is Spider is limited to crawling 500 URLs. Purchase the license, তার মানে কি আমার 500 URL ক্রস করছে না? ঠিক আছে, তো আমাকে সে প্রথম 500টা ইউআরএল সে এখন অডিট করে দিবে। এবং এই যে দেখেন নিচে ডান পাশে এই যে দেখেন কমপ্লিটেড 251 অফ 500, ঠিক আছে, ডাউনলোড রানিং। সো এখান থেকে আপনারা দিয়ে বুঝতে পারবেন যে আপনাদের এটা ক্রস করছে নাকি ক্রস করে নাই। সেটা লোড হইতে একটু সময় লাগবে। স্যার এটা পুরো পেমেন্টটা করে আমি নিয়ে নিই, তাহলে তো আমি এটা 1 ইয়ার চালাতে পারবো, তাই না? হ্যাঁ, আপনি যদি এখান থেকে নেন মানে গ্রুপ বাই সেল না, তাহলে 1 বছর চালাতে পারবেন, কিন্তু আপনার পেমেন্টটা বেশি আসবে আর কি। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে ক্রল 100% ডান। এখন আমরা যে জিনিসগুলা এই রিপোর্টের জন্য মানে করতে পারি না এই টুলের জন্য, যেমন আপনার মেটা টাইটেল। হ্যাঁ, সো মেটা টাইটেল যদি আমি যাই এখান থেকে, এখন আমি যাব আপনার মেটা টাইটেল। হ্যাঁ, সো মেটা টাইটেল চেক করার জন্য এই যে দেখেন পেজ টাইটেল দেখা যাচ্ছে, এখানে দেখা যায়, একটা ক্লিক করবেন। সো এই যে দেখেন ডান পাশে আমার মেটা টাইটেল স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। সো এখন এখানে এই যে দেখেন ওভার 60 ক্যারেক্টার, মানে আপনার ওভার 60 ক্যারেক্টার মানে আমাদের যে রেঞ্জ তার থেকেও ক্রস করছে। হ্যাঁ, এই ধরনের কয়টা মেটা টাইটেল সে খুঁজে পেয়েছে, কয়টা, হাউ মেনি? 222টা। 222টা, ঠিক আছে, তাও সব পুরোটা কিন্তু করে নাই। হ্যাঁ, 500টা করছে, এর মধ্যে 222টা। সো এটা কি আমার জন্য ভালো কিছু? জি না স্যার। আমরা এটাকে ক্রস করে দিলাম এবং আমরা এখানে বললাম ইউর ওয়েবসাইট মেটা টাইটেল নিড টু অপটিমাইজ, ঠিক আছে। পুরোটা বললাম না কারণ পুরোটা তো আসলে হয়নি। হ্যাঁ, তার সব পেজ তো আমরা করতে পারিনি, সো আমরা এটা মানে করতে পারি নাই সব পেজ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সংখ্যাটা ইগনোর করলাম, মানে দিলাম না। এবং এখানে রেফারেন্স হিসেবে আমরা দিলাম স্ক্রিমিং
স্ক্রিমিং ফ্রগ। তারপর দেখেন মিসিং মেটা টাইটেল। মিসিং মেটা টাইটেল এখানে যদি দেখি মিসিং কয়টা আছে দেখেন তো। মিসিং নাই। মিসিং নাই মিসিং ভাইয়া। নাই। কেউ হ্যাঁ, নাই। সো এখানে আমরা এটা 0 দেই, ঠিক আছে, এটা হবে আপনার 0। বাট এটা কি হবে, এটা কি গ্রিন হবে না রেড হবে? এটা ক্রস হবে যে নাই। হবে গ্রিন গ্রিন। গ্রিন 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 এটা হবে, আপনার গ্রিন হবে। হ্যাঁ, কারণ আমাদের মিসিং মেটা টাইটেল না থাকাটা পজিটিভ তো আসছে। না থাকাটা তো ভালো, থাকাটা তো খারাপ। আমাদের মিসিং মেটা টাইটেল না থাকাটা ভালো, কারণ আমার মেটা টাইটেল নাই, মিসিং নাই, সব জায়গায় সব পোস্টে মেটা টাইটেল আছে, সেটা তো গুড। ঠিক আছে, যদি থাকে তাহলে এটা ব্যাড, তখন আমরা এটা রেড ক্রস দিয়ে দিব। সো এটা আমরা 0 পেজেস হ্যাভ মিসিং মেটা টাইটেল রেফারেন্স হিসেবে আমরা দিলাম স্ক্রিমিং ফ্রগ। তারপর ডুপ্লিকেট মেটা টাইটেল। ডুপ্লিকেট মেটা টাইটেল এই যে দেখেন, ডুপ্লিকেট মেটা টাইটেল কয়টা আছে? 40টা। 40টা। সো ডুপ্লিকেট মেটা টাইটেল থাকাটা ভালো না খারাপ? খারাপ। ডেফিনেটলি খারাপ খারাপ। স্যার। খারাপ। সো আমরা এটা ক্রস দিয়ে দিলাম। এবং 40 পেজেস অফ ডুপ্লিকেট মেটা টাইটেল, ফাইন, আমাকে আর কিছু লিখতে হলো না। এটা রেফারেন্স হিসেবে আমরা দিলাম স্ক্রিমিং ফ্রগ। এরপর আসেন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন এই যে দেখেন পেজ টাইটেলের পাশেই মেটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে। জি। এখানে আপনি যদি যান, তো এখানে দেখেন আপনার ওভার 155 ক্যারেক্টার, মানে আমাদের রেঞ্জ থেকেও ক্রস করছে। এই ধরনের কয়টা ইউআরএল এ মেটা ডেসক্রিপশন অতিরিক্ত পাওয়া গেছে? 13টা স্যার। 13টা। তো সেই ক্ষেত্রে আমরা এটা আপনার ক্রস দিয়ে দিলাম। এবং ইওর ওয়েবসাইটস মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, নিড টু অপটিমাইজ, এবং এটা রেফারেন্স হিসেবে দিলাম স্ক্রিমিং ফ্রগ। তারপর দেখেন মিসিং মেটা ডেসক্রিপশন। সো মিসিং মেটা ডেসক্রিপশন কয়টা আছে দেখেন তো? একটা স্যার। একটা আছে। হ্যাঁ, এখন একটা যে আছে, কি আর করা, একটা মানেও তো আছে। হ্যাঁ, সো আমরা একটা কাজ করতে পারি, এটার একটা অ্যাটেনশন মার্ক দিয়ে দিই। একটা আছে মাত্র। হ্যাঁ, কয়টা এখানে উল্লেখ করার দরকার নেই। এখানে আমরা দেই the website has missing meta description, রেফারেন্স হিসেবে দিলাম স্ক্রিমিং ফ্রগ। এখন ক্লায়েন্টে যদি বলি তোমার ওয়েবসাইটে একটা মেটা ডেসক্রিপশন মিসিং, হ্যাঁ, ক্লায়েন্ট তো এটাকে বলতে পারে থাক, ওটা দরকার নেই আমার ঠিক করার, ঠিক আছে, একটা। জি স্যার। তো সেক্ষেত্রে আমরা বলে দিলাম the website has missing meta description। আর যেহেতু 500টাও করছি, সো আরো বেশি থাকতেও পারে। এখন আসেন ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। সো ডুপ্লিকেট কয়টা আছে? 77টা স্যার। 77। সেই ক্ষেত্রে এটা ক্রস হবে, এবং এখানে আমরা 77 আচ্ছা উল্লেখ করার দরকার নেই, কারণ আমরা তো 500টা করছি মাত্র। আমরা এখানে the website has মিসিং না, এটা হচ্ছে ডুপ্লিকেট। এটা হবে আপনার ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, রেফারেন্স হিসেবে আমরা দিলাম স্ক্রিমিং ফ্রগ। তারপর আমাদের আসেন হেডিং সাবহেডিং হচ্ছে আপনার কোথায় গেল, এই যেটা হেডিং, এই যে দেখেন H1 দেখা যাচ্ছে। জি স্যার। সো এখানে আমাদের আচ্ছা হেডিং এ যদি আমরা যাই, সো হেডিং H1 এখানে আমাদের ওভার 70 ক্যারেক্টার, মানে তার রেঞ্জের থেকেও বেশি। কয়টা আছে? 95। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের হেডিং নিড টু অপটিমাইজ। আচ্ছা এটাই থাক। এবং কয়টা এটা আর বললাম না, এটাকে ক্রস করে দিলাম। এটা হচ্ছে আপনার স্ক্রিমিং ফ্রগ। মিসিং হেডিং কয়টা আছে একটু দেখি। মিসিং হেডিং কয়টা আছে দেখেন তো? 6টা আছে। কয়টা স্যার? কয়টা? আচ্ছা 6টা বলার দরকার নাই, ওয়েবসাইট, অথবা আপনি বলতে পারেন উই হ্যাভ ফাউন্ড মিসিং হেডিংস। হ্যাঁ, এবং এটা আমরা দিলাম স্ক্রিমিং ফ্রগ। মাল্টিপল হেডিং চেক করতে হবে। মাল্টিপল হেডিং এই যে দেখেন, মাল্টিপল হেডিং কয়টা পাইছে? কয়টা স্যার? 6টা। তো সেই ক্ষেত্রে আপনার এটাও ক্রস।
এটা ধরেন আমরা we have found মিসিং এর জায়গায় মাল্টিপল দিয়ে দিই তাহলে হয়ে যাবে ফাইন। এটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। ইমেজ অল্টার ট্যাগ যদি চেক করতে হয় সো আমরা চলে যাব আপনার এই যে দেখেন ইমেজ, হ্যাঁ ইমেজে চলে আসবো, এখানে অল্টার টেক্সট, ঠিক আছে, আর একটা আছে অল্টার অ্যাট্রিবিউট। আমরা কিন্তু অল্টার টেক্সটটা দেখবো, অল্টার অ্যাট্রিবিউট না, অল্টার টেক্সট। সো মিসিং অল্টার টেক্সট কয়টা আছে এখানে? দুইটা দেখাচ্ছে স্যার। দুইটা। তো এখানেও আমাদের এখানেও দুই লেখাই আছে, বাট আমরা এখানে সাম দিয়ে দিই, সাম ইমেজেস হ্যাভ মিসিং অল্টার ট্যাগ স্ক্রিমিং ফ্রগ। ওকে, সো এটা গেল। তারপর আর কি কি ছিল? এডিটর স্ট্রেংথ না, আর তারপর ব্রোকেন লিঙ্ক। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক আমাদেরকে যদি চেক করতে হয় সেক্ষেত্রে আমরা চলে আসবো স্ক্রিমিং ফ্রগে। এখানে আমরা চলে আসবো রেসপন্স কোড এখানে আসবো, তারপর এটাকে ফিল্টার করব আপনার এই যে দেখেন ক্লায়েন্ট এরর, ঠিক আছে, ক্লায়েন্ট এরর এই 4XX এখানে আমরা আসবো। সো এই যে দেখেন 4XX আমাদের কয়টা আছে, কয়টা লিঙ্ক আছে? দুইটা স্যার। দুইটা। সো আমরা ব্রোকেন লিঙ্ক কয়টা পেলাম? দুইটা। হ্যাঁ, সো এখানে সাম ব্রোকেন লিঙ্কস ফাউন্ড, কারণ আমরা তো পুরোটা তো করতেও পারিনি, মাত্র 500টা করছি। ব্রোকেন ইমেজ আমাদের ওই ইসের মধ্যে চেক করতে হবে। হ্যাঁ, আমরা যদি এটা দেখি যে আপনার যে লিঙ্কটা আসছে এই যে দেখেন এই যে আপনার অ্যাড্রেসটা, এটা একটু কপি করলাম, কপি করে আমি একটু যদি এখানে যাই, সো এখানে আমার যদি দেখি এটা কি একটা পেজ, ঠিক আছে, তো আমি যদি দেখি যে আপনার এটা অন্য জিনিস আসছে, অন্য একটা ইমেজ আসছে, তো আমি বলবো যে এটা আপনার একটা ব্রোকেন ইমেজ। হ্যাঁ, সো ব্রোকেন ইমেজটা মূলত আমরা ব্রোকেন লিঙ্কের মাধ্যমেই দেখি। যদি দেখি যে আপনার কোন একটা লিঙ্কের জায়গায় ওখানে আমার ছবিটা চলে আসছে, আমি যখন ব্রাউজারে গিয়ে লিঙ্কটা দিলাম সেখানে আমার একটা ছবি চলে আসছে, তার মানে সেটা হচ্ছে আমার ব্রোকেন ইমেজ। সো এটা হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন ইমেজ বাইর করার ওয়ে। তারপর ডুপ্লিকেট কন্টেন্ট বাইর করতে হইলে আমরা স্ক্রিমিং ফ্রগের কন্টেন্টে যদি একটু যাই, সে বলতেছে পাওয়া যায় নাই, বাট এখানে অনেক সময় একটু ডাউট কাজ করে। হ্যাঁ, আমরা আরেকটা টুল ইউজ করব যেটার নাম হচ্ছে আপনার সাইট লাইনার। এখানে চলে আসবেন, সাইট লাইনার। সো siteliner.com এখানে চলে আসবেন এবং এখানে আপনারা লিঙ্কটা কপি করে এখানে এটা দিয়ে দিবেন, দিয়ে আপনি ঠিক আছে, এটাকে গোতে দিবেন। গোতে দিলে এটা ওরা এখন একটি স্ক্যান করবে সাইটলাইনার। এটা শুধুমাত্র ডুপ্লিকেট কন্টেন্ট না, আরো অনেক কিছুই চেক করবে আপনার, ইনক্লুডিং ব্রোকেন লিঙ্ক চেক করবে, আরো অনেক কিছু চেক করবে, বাট এটা আপনার ডুপ্লিকেট কন্টেন্টের জন্য ভালো রেজাল্ট দেয় সাইটলাইনার। দেখেন টোটাল এখানে ইউআরএল পাইছে 1500, আরো বেশি, অনেক ইউআরএল আছে, অনেক বড় ওয়েবসাইট। এটা কি পেড ভার্সন নন পেড ভার্সন আছে দুইটাই? সাইটলাইনার এটার পেড ভার্সন আছে, হ্যাঁ, বাট আমরা এটা ফ্রি ভার্সন ইউজ করতেছি। স্যার আমরা যখন মূল কাজ তখন তো স্যার পুরা পেজটারই রিপোর্টটা দিতে হবে। হ্যাঁ, পুরো ওয়েবসাইটের রিপোর্টটা দিতে হবে। এটা দিয়ে আবার আপনাদের এসএম রাশি আমি দেখাই। এসএম রাশ আমরা যদি ওয়েবসাইট অডিট করি, ডোমেন ওভারভিউতে যাব, এখানে আমরা ডোমেনটা বসাবো, ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে সার্চ।
ঠিক আছে, সেখানে টোটাল আপনার ডোমেনের অনেক কিছু চলে আসবে। rockpapershotgun.com এর আপনার অথরিটি স্কোর কত, অর্গানিক সার্চ ট্রাফিক কত, ব্যাকলিঙ্ক কয়টা করা আছে, হ্যাঁ, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিক শেয়ার কত, টোটাল জিনিসটা আপনাদের এখানে চলে আসবে। বাট আমরা ওয়েবসাইট অডিট করতে আসছি, so আমি সাইট অডিটে যাব, তারপর আমরা এখানে ডোমেনটা দিব, দিয়ে স্টার্ট অডিট। আচ্ছা, আমারও এটাও কিন্তু আপনার ফ্রি ট্রায়াল ভার্সন আছে, সো পুরো জিনিসটা কিন্তু ওরা ক্রল করবে না। সাইটলাইনার কাজ করতেছে, বাট এটা অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, কারণ অনেক পেজ এটা। এসে আমরা 100টা পেজ ক্রল করবে, এটা আরো কম। স্যার আপনার এগুলো পেইড ভার্সন গুলো নেওয়া আছে না স্যার আপনার কাজের জন্য? হ্যাঁ, নেওয়া আছে। সাইটলাইনার অনেক সময় লাগবে, এটা হিউজ ওয়েবসাইট, বাড়তেই আছে কিন্তু। বাট দেখেন তারপরে ইউর ডুপ্লিকেট কন্টেন্ট সোফার আপনার 338টা পেজের মধ্যে 13% ডুপ্লিকেট কন্টেন্ট, আবার একটু কমেও গেল 12%। এখন কোথায় কোথায় আছে যদি দেখতে চাই, সেই যে দেখেন এই ইউআরএল গুলা, টাইটেল, লেটেস্ট আর্টিকেল, মে 2023 আর্কাইভ, রক পেপার শটগান গাইডস, এগুলা কতগুলা ওয়ার্ড ম্যাচ পাইছে, পার্সেন্টেজ কত, ম্যাচ পেজ কত, ঠিক আছে, টোটাল জিনিসটা আমার সামনে চলে আসছে। এখান থেকে ডুপ্লিকেট কন্টেন্ট আপনারা এখানে বসাইতে পারেন, যেহেতু পাইছি তো এটা ক্রস মার্ক, ঠিক আছে। এবং কতগুলা পেজ পাইছে এটা এখনো ফাইনাল হয়নি, কারণ এই যে দেখেন পার্সেন্টেজ আরো কমে গেছে 11%। কি সবগুলো কি স্যার ডুপ্লিকেট কন্টেন্ট? সবগুলা কিছু মাত্রায় ডুপ্লিকেট, পুরো ডুপ্লিকেট না। এই যে দেখেন 41%, 58%, হ্যাঁ, কিছু মাত্রায় তারা প্লেগিয়ারিজম পাইছে। আপনারা দেখবেন 10% এর বেশি হইলেই আপনারা এটা চেঞ্জ করবেন, ঠিক আছে। যদি আপনার প্লেগিয়ারিজম স্কোর 10% এর বেশি হয়, তাইলেই আপনারা এটা চেঞ্জ করবেন। স্যার এটা তো একই ওয়েবসাইটের রিপোর্ট না? হ্যাঁ, একই ওয়েবসাইটের একই। আচ্ছা দাঁড়ান একটু চেক করে নেই, মনে হয় না, না একই না। এটা একটা টেক রাডার আর একটা হচ্ছে আপনার রক পেপার শটগান, দুইটা ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা। মানে স্যার এই ম্যাচ 10% এর উপরে থাকলে আপনার এটা রিপোর্ট করতে হবে না? যদি দেখেন যে আপনার ম্যাচ পার্সেন্টেজ 10% এর উপরে আসছে, আহ এই যে ম্যাচ পার্সেন্টেজ 10% এর উপর আসছে, তো এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট কন্টেন্টের বেশি। 40% আসছে। সো এটা হচ্ছে আমাদের রিপোর্ট ডান। এখন আমরা একটু যাই, সাইট হেলথ ভালো 87%, এটা HTTPS ক্রলেবিলিটি 93%, সাইট পারফরমেন্স 96% ভালো। তারপর দেখেন এখানে আবার ব্রোকেন লিঙ্ক বলতেছে 0, বাট ওরা কিন্তু ক্রল করছে 100টা, হ্যাঁ 100টা, আর আমার স্ক্রিমিং ফ্রগ কিন্তু ক্রল করছে 500টা, সো হইতেই পারে। robot.txt আছে। টপ ইস্যুস, ইনভ্যালিড স্ট্রাকচার ডাটা আইটেম, ইনভ্যালিড কিছু স্ট্রাকচার ডাটা পাইছে, লং টাইটেল মানে মেটা টাইটেল বেশি, ডুপ্লিকেট মেটা টাইটেল 31টা, ঠিক আছে, এগুলো আপনারা পাবেন, এটা SEMrush এর অডিট। আর সাইটলাইনার আরো সময় লাগবে, তো অনেক বাড়তি আছে খালি। আচ্ছা, সো এভাবে আপনারা এটা টুলসও ইউজ করতে পারেন, ম্যানুয়ালিও করতে পারেন আপনাদের ওয়েবসাইট অডিট শেষ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড বলেন। টুলসে অডিট করলে এই যে গ্রিন মার্ক করা যেসব এইখানে হাইলাইট করা আছে আর কি, ওয়েবসাইট অডিটের কন্টেন্ট ইয়াগুলা, এসবও কি আমরা ওই টুলস এর মাধ্যমে মানে আইডেন্টিফাই করতে পারবো? না না না, গ্রিন গ্রিন বলতে ব্লু, ব্লু নাকি? আচ্ছা হ্যাঁ, ব্লু গুলো আপনি টুলস এর মাধ্যমে পারবেন না, এগুলো আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে। টুলস যদি আমরা কখনো ইউজ করতে চাই, ওইটা এখন না, কাজের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে টুলস এর প্রপার মানে ইউজের গাইডলাইনটা কোথায় পাবো? মানে যেভাবে দেখাচ্ছেন এতটুকুই না, এর বাইরে আর কিছু জানার আছে?
না, যেভাবে দেখাইছে এতটুকুই। আপনার যদি এসএমএস এর পেড ভার্সন নেন তো সেক্ষেত্রে আপনি এই যে সাইট অডিটে যাবেন, এই যে এখানে আসবেন, এখানে আসে আপনার ইউআরএল এর জায়গায় ইউআরএলটা দিয়ে ক্রল করতে দিবেন, ওরা আপনার এটা ক্রল করে দিবে। ক্রল করে এখানে আপনার মতো এই ধরনের রেজাল্ট আসবে আপনার সামনে। আর যদি স্কিমিং ফ্রগ ইউজ করেন তো ওটা তো দেখা আপনি দিলাম। কোনটা মানে রিকমেন্ড করতেছেন? মানে টুলস যদি ইউজ করি আমরা তখন স্ক্রিনিং ফ্রগ, আমি বলবো আপনারা এইচরেফস নিলে ভালো করবেন। এইচএস? হ্যাঁ, ও আচ্ছা। আর এইচরেফসটা বর্তমানে বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবল না, এটা খুব ঝামেলা করতেছে। আমার ওয়েবসাইটটা আমি এইচরেফ ওদের ওয়েব মাস্টার টুল আছে ওইটার সাথে অ্যাড করে নিচ্ছি, so আমি ফ্রি অনেক ডাটা পাই। স্যার এখানে আমরা মানে মোট 52টা ফ্যাক্টর দেখলাম তো, মানে অডিটের প্রজেক্টে কি এই 52টাই থাকবে নাকি আরো আছে আমাদের সামনের ক্লাসে? 52টাই থাকবে। মানে এইগুলোর ভিতরে আমাদের রিপোর্ট আমরা শেষ করতে পারবো? প্র্যাকটিসে আমরা যেভাবে দেখলাম। হ্যাঁ বলেন। প্র্যাকটিসে স্যার প্র্যাকটিসে মানে যেভাবে আমরা দেখলাম, মানে সামনের 2টা ক্লাস এবং আজকে, মানে এইভাবেই মানে কাজটা তো এইটাই নাকি? হ্যাঁ এটাই কাজ। আর হচ্ছে এই এক্সটেনশন বা হচ্ছে এই টুলস গুলো নিতে, যদি প্রপার গুলো আমরা নিতে পারি তাহলে পুরা আমরা অডিট মানে কমপ্লিট করতে পারবো, তাই তো? হ্যাঁ জি স্যার। স্যার আমি একটু মেসেজ করছিলাম, একটু দেখলে ভালো হতো। মেসেজ আমার অ্যাটেন্ডেন্সটা ফাহিম হোসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি কারো কোনো প্রবলেম না থাকে আমি নেক্সট টপিকে চলে যাই তাহলে। আপনাদের নেক্সট টপিক হচ্ছে খুব সম্ভবত লোকাল হোস্ট। আমি ট্যাব গুলো ক্লোজ করে দিই। স্যার যে আপনি যেটা দেখাইলেন যে এলএসআই ইন কিওয়ার্ড নাকি একটা, এটার যে মানে কিওয়ার্ডটা, এটা কি স্যার আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছি এটা কি সেম নাকি এটা কন্টেন্টের আলাদা কিওয়ার্ড? সেম। আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন সব তো আর ফোকাস কি ফ্রেস হবে না, তো এখান থেকে বায়ার যদি কোন একটা পেজের জন্য যেটা চুজ করবে ওইটা হবে তার ফোকাস কিওয়ার্ড, এবং বাকি রিলেটেড গুলো আপনি এলএসআই হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা আজকে এখন আমি আপনাদের লোকাল হোস্ট আরেকটা টপিকে আমি চলে যাই। লোকাল হোস্ট, লোকাল হোস্ট, লোকাল হোস্ট কারো আইডিয়া তো নাই না, থাকার কথাও না। আচ্ছা লোকাল হোস্ট জিনিসটা হচ্ছে আপনার, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। বাট আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করব আমাদের লোকাল হোস্টে। ঠিক আছে, আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করব আমাদের লোকাল হোস্ট ইউজ করে। হ্যাঁ, সো লোকাল হোস্ট জিনিসটা কি? লোকাল হোস্ট জিনিসটার সাথে আপনার হোস্টিং এর একটা সম্পর্ক আছে। হোস্টিং, সো হোস্টিং আমরা যখন, সবাইকে শুনতেছেন তো নাকি? জি স্যার শুনছি। ওকে, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, সো হোস্টিং হচ্ছে যখন আমরা কোন একটা ওয়েবসাইট পারচেজ করব বা যখন আমরা একটা ওয়েবসাইট বিল্ড করি, তো একটা ওয়েবসাইটে তো আপনার অনেক ইনফরমেশন থাকে। যেমন ধরেন আপনার ইমেজ থাকে, টেক্সট থাকে, ভিডিও থাকে, কন্টেন্ট থাকে, পেজ থাকে, পোস্ট থাকে, অনেক ইনফরমেশন থাকে। এখন এই ইনফরমেশন গুলা কিন্তু একটা জায়গায় থাকে, ঠিক আছে, একটা জায়গায় স্টোর করা থাকে। তো যে সমস্ত জায়গায় এই জিনিসটা স্টোর করা থাকে আপনার ইনফরমেশন গুলা, সেটাকে বলা হয় আপনার হোস্টিং। হ্যাঁ, আমার ওয়েবসাইটের ইনফরমেশন গুলা যেখানে স্টোর করা থাকে এটা হচ্ছে আমার হোস্টিং। সো হোস্টিংটা এখন আমার দুই ধরনের হয়, যেমন একটা হচ্ছে আমার ক্লাউড হোস্ট এবং আরেকটা হচ্ছে আমার লোকাল হোস্ট। মূলত ক্লাউড হোস্টই হয়। তো আজকে আমরা লোকাল হোস্ট দেখবো। ক্লাউড হোস্ট জিনিসটা কি? ক্লাউড হোস্ট জিনিসটা হচ্ছে আমি ধরেন এই যে techradar.com, আচ্ছা ওয়েবসাইটটা ক্লোজ করে দিছি, বা আপনার rockpapershotgun.com, ঠিক আছে, এই যে ওয়েবসাইট গুলা, এগুলা আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি না, মানে দেখতে পারি না।
যে কোনো জায়গা থেকে দেখা যায় নাকি দেখা যায় না? জি স্যার, দেখা যাবে। যে কোনো জায়গা থেকে দেখা দেখা যায়, যায়। দেখা যায়। যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি বাইরে গেছেন, ওখান থেকে আপনার মোবাইল দিয়েও দেখতে পারেন। আপনি ঘরে আছেন, হয়তো আপনি আপনার আত্মীয়র বাসায় গেছেন, ওইখান থেকেও আপনি দেখতে পারেন। সো এই ওয়েবসাইট গুলা বা ধরেন creativeinstitute.com বা facebook.com, এই ওয়েবসাইট গুলা কি আমরা যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো সময় দেখতে পারতেছি। সো তার মানে এই ওয়েবসাইট গুলা কিন্তু আপনার ক্লাউড হোস্টে করা। ঠিক আছে, এগুলো আমি ক্লাউড হোস্টে করছি, মানে আমার এই ইনফরমেশন গুলা ক্লাউডে, মানে একটা রিমোট সার্ভারে আছে, এবং সেখান থেকে যখন আমি এটা আপনার এন্টার দিচ্ছি তখন আমার পিসিতে এটা চলে আসতেছে। সো এটাকে বলা হচ্ছে আপনার ক্লাউড হোস্ট, মানে যে কেউ যে কোনো জায়গা থেকে আমার ওয়েবসাইটটা দেখতে পারতেছে, অ্যাক্সেস করতে পারতেছে, এটাকে বলা হচ্ছে আমার ক্লাউড হোস্ট। আর আরেকটা যে ক্যাটাগরি ছিল যেটা হচ্ছে আমার লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট জিনিসটা হচ্ছে আপনার পিসিতে, মানে আপনার যে পিসি, আপনার যে ডেস্কটপ কম্পিউটার, এটাকে আপনি একটা হোস্টিং এ কনভার্ট করে ফেলবেন, একটা সার্ভারে কনভার্ট করে ফেলবেন, এবং আপনার এই পিসিতে এই ওয়েবসাইটটা থাকবে। হ্যাঁ, আপনার এই পিসিতে আপনার এই টোটাল ওয়েবসাইটটা দেখা যাবে। এটাকে বলা হচ্ছে আপনার লোকাল হোস্ট। সো দুইটারই বেনিফিট আছে, মোস্টলি ক্লাউড হোস্টেরই বেনিফিটটা বেশি। হ্যাঁ, ক্লাউড হোস্টের বেনিফিট কি, এটা আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন, যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। আপনি বিজনেস করতে যাচ্ছেন, আপনাকে ক্লাউড হোস্ট ইউজ করতে হবে। ঠিক আছে, বা আপনি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট দিতে যাচ্ছেন, আপনাকে ক্লাউড হোস্ট ইউজ করতে হবে। হ্যাঁ, লোকাল হোস্ট এটা আপনি সবসময় ইউজ করতে পারবেন না, কারণ লোকাল হোস্টের মূল লিমিটেশন হচ্ছে এটা যদি আপনি পিসি চেঞ্জ করেন, তো সেক্ষেত্রে অন্য কোন একটা পিসিতে গেলেন, হ্যাঁ, আপনি হয়তো একই জায়গায় আছেন, কারণ আপনি আপনার রুমেই আছেন, কিন্তু আপনার যেই পিসিতে এই ওয়েবসাইটটা লোকাল হোস্টে ক্রিয়েট করা আছে, ওইটা বাদে আপনি অন্য আরেকটা পিসিতে বসছেন একই রুমে, তাইলেও আপনি ওই ওয়েবসাইটে এন্টার করতে পারবেন না। কেন? কারণ ওই ওয়েবসাইটটা তো আপনার পিসির আপনার ইতে করা, ঠিক আছে, পিসির হার্ড ডিস্কে করা না। তো আপনি কিন্তু সেখান থেকে ওইটা অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যদি একই জায়গায় থাকেন, ডিভাইস চেঞ্জ করলেন, আপনি কিন্তু সেখানে অ্যাক্সেস করতে পারবেন না। সেটা কিন্তু ক্লাউডে না। ঠিক আছে, দিস ইজ নট লাইভ। লোকাল হোস্টের ওয়েবসাইটটা লাইভ কোনো কিছু না। হ্যাঁ, সো এটা সুবিধা কি তাহলে লোকাল হোস্ট আমরা ওয়েবসাইট ক্রিয়েট কেন করব? ঠিক আছে, একটা প্রশ্ন আসতেছে না? জি স্যার, এটা হচ্ছে আপনাদের, হ্যাঁ, পার্সোনাল হোস্ট বলতে পারি। এটা হচ্ছে আপনাদেরকে যে কারণে আমি দেখাবো, এটা হচ্ছে ফর প্র্যাকটিস পারপোজ। ঠিক আছে, আপনাদের ফর প্র্যাকটিস পারপোজ, মানে আপনারা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছেন, আপনাদের কেন আমি আপনাদেরকে দেখাবো এটা, যাতে করে আপনারা এসইও জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, এসইও যে কিওয়ার্ড প্লেস করা। ক্রিয়েটিভ আইটিতে দুই ধরনের হোস্ট ব্যবহার করা হয় স্যার? না, এক ধরনের। তো ক্লাউড হোস্ট। তো আপনাদের ওয়েবসাইটে, মানে আমি আপনাদেরকে যেগুলো দেখাবো, আচ্ছা আমি আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য লোকাল হোস্টের একটা ওয়েবসাইট আপনাদেরকে এখন যাতে আপনারা করতে পারেন, আপনাদের বাসায় বসে আপনাদের পিসিতে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো ফর প্র্যাকটিস পারপোজ। বাট এটা দিয়ে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট বা আপনাদের ই কমার্স ওয়েবসাইট কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন, বাট লাভ হবে না, কারণ এটা তো কেউ অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, সো লোকাল হোস্টের ওয়েবসাইটটা হচ্ছে অনলি ফর প্র্যাকটিস পারপোজ। তো কারণটা কি বুঝা গেছে যে আমরা কেন লোকাল হোস্টে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো এখন? জি ভাই, জি স্যার। প্র্যাকটিসের জন্য স্যার। হ্যাঁ, প্র্যাকটিস পারপাস। প্র্যাকটিস পারপোজ। তো এখন আমাদের একটা ওয়েবসাইট যদি ক্রিয়েট করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা তো খালি মানে হোস্টিং সিলেক্ট করলেই হয় না, ওয়েবসাইটের একটা ডিজাইনের ব্যাপার আছে না? জি স্যার। যেমন, আচ্ছা এটা ক্লোজ করে দিছি, যেমন ধরেন আমি টেক রাডার, ঠিক আছে, ওই পেজটাতে যদি আবার যাই, সে যে দেখেন এখানে আমার হেডার চলে আসছে, ঠিক আছে, কি সুন্দর মেনু আছে, তার কন্টেন্টটাও এখানে ছবি দেখা যাচ্ছে সুন্দর, তাই না? একটা ডিজাইনের ব্যাপার আছে না ওয়েবসাইটে? জি স্যার। এখন এই ওয়েবসাইট যদি আমার ডিজাইন করতে হয়, তো সেক্ষেত্রে তো কোডিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, তাই না? জি স্যার। তো সেই ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইট ডিজাইন করার জন্য দুই ধরনের আপনার
মেথড আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের সিএমএস এবং আরেকটা হচ্ছে আমাদের নন সিএমএস। সিএমএস সিএমএস আর একটা হচ্ছে আমাদের নন সিএমএস। মানে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমাদের দুইটা মেথডে আমরা এটা ডিজাইন করতে পারি। একটা হচ্ছে সিএমএস মেথডে আমরা ডিজাইন করতে পারি ওয়েবসাইটটা, আর একটা হচ্ছে আমরা নন সিএমএস মেথডে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করতে পারি বা বিল্ড করতে পারি। সো এখন সিএমএস এই জিনিসটা কি? সিএমএস জিনিসটা হচ্ছে আপনার ফুল ফর্ম যদি করি, সেটার ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং সিএমএস এর এক্সাম্পলে যাওয়ার আগে, সিএমএস জিনিসটা হচ্ছে আপনি যখন কোন একটা ওয়েবসাইট বিল্ড করবেন এবং সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা বিল্ড করবেন উইথাউট এনি কোডিং নলেজ, তো সেক্ষেত্রে আপনি তখন সিএমএস প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন। হ্যাঁ, যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি, বাট আমি ওয়েবসাইটটা যে ক্রিয়েট করব আমি কোনো কোডিং নলেজ জানি না, তো সেক্ষেত্রে আমি সিএমএস ইউজ করতে পারি। এবং সিএমএস এর ব্যাপারটা কি? সিএমএস এর ব্যাপারটা হচ্ছে ওদের রেডিমেড টেমপ্লেট থাকে, সো আপনি জাস্ট ওদের ওখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। যেমন ধরেন আপনার একটা শার্ট কিনবো, এখন আমি যদি শার্ট কিনতে হয়, তো সেক্ষেত্রে আমার কি করা যায়? আমি ধরেন একটা কাপড় নিলাম, কাপড় নিয়ে আমি দর্জির কাছে গেলাম, দর্জির কাছে থেকে আমি একটা মাপ দিয়ে একটা শার্ট বানায় নিতে পারি। অথবা ধরেন আমি আপনার কোন একটা ফ্যাশন হাউসে গেলাম এবং ফ্যাশন হাউসের থেকে আমি একটা রেডিমেড শার্টও কিনে নিতে পারি। তো সেক্ষেত্রে আমার কাপড়ও কিনতে হইলো না, ওই দর্জির কাছে গিয়ে মাপজোখও দিতে হইলো না, আবার ওয়েটও করতে হইলো না, তাই না? তো সিএমএস এর ব্যাপারটা হইতেছে আপনার ওই ধরনের একটা ব্যাপার। আপনি যখন আপনার ওয়েবসাইটটা সিএমএস এ ক্রিয়েট করবেন, তখন আপনি জিনিসটা ইজিলি ইউজ করতে পারবেন। আর নন সিএমএস এর ব্যাপারটা হচ্ছে আপনার বিভিন্ন কোডিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন আপনার এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, আপনার লারাভেল আছে, ঠিক আছে, জেকিউরি, পিএইচপি, বিভিন্ন যে আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ গুলা, এটা হচ্ছে আপনার নন সিএমএস। এখন আমরা যদি নন সিএমএস মানে আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ জানি, তো সেই ক্ষেত্রে তার সিএমএস ইউজ করার দরকার নাই, আপনি এটা কোডিং ল্যাঙ্গুয়েজেই করতে পারেন। কিন্তু যেহেতু আমরা জানি না কোডিং ল্যাঙ্গুয়েজ, বা আমি জানি না, ঠিক আছে, কোডিং ল্যাঙ্গুয়েজ, আপনারা কি কেউ জানেন নাকি কোডিং ল্যাঙ্গুয়েজ? জি না স্যার। সবারটা তো বলতে পারবো না স্যার, আমি জানি না। আচ্ছা, কেউ জানেন এরকম আছেন? স্যার অনেকদিন আগে দেখছিলাম, এখন মনে হারাই ফেলছি স্যার। অনেকদিন আগে দেখছিলেন নাকি শিখছিলেন, কোনটা? স্যার মানে আমার এক বড় ভাই কাজ করছিল, তো ওখানে একটু অভিজ্ঞতা ছিল, এখন মানে কিছুই মাথায় নেই স্যার। ও আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু জটিল একটা ব্যাপার, ঠিক আছে? আমি কিন্তু ওয়েব ডিজাইন শিখছি, বাট আমি ভুলে গেছি, কারণ এটা কিন্তু আপনার স্যার আমারও সেম স্যার, কোচিং এ ভর্তি হয়েছিলাম স্যার, এখানে 2 মাস মতো করছিলাম, পরে পারি নাই দেখে বাদ দিছিলাম স্যার। মানে এইচটিএমএল এর যে লেখাগুলো আসে স্যার, মানে সাবলাইন টেক্সট প্রথম অংশটা দেখলে পরেরটা মনে থাকে না। হ্যাঁ, এগুলা প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস আপনার প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করতে হয়, না হলে এটা আপনি টোটালি ভুলে যাবেন। কারণ প্রত্যেকটা এলিমেন্টের একটা কোডিং আছে, এটা আপনি হেডারে যে বসাবেন ওইটার জন্য একটা কোডিং আছে, এগুলো মনে রাখতে হয়, মনে না রাখলে এটা আপনি ভুলে যাবেন। তো এটা হচ্ছে প্র্যাকটিসের একটা ব্যাপার এবং আলটিমেটলি খুব ডিফিকাল্ট একটা টাস্ক। কিন্তু আমাদের যেহেতু কোডিং নলেজ নাই, আমরা যেটা করব, আমরা এটা সিএমএস প্ল্যাটফর্মটা ইউজ করব, ঠিক আছে? মানে জাস্ট জিনিসটা আনবো, আমাদের ওয়েবসাইটে বসাবো, আর একটা টেমপ্লেট ইউজ করে এটা ক্রিয়েট করে ফেলবো। হ্যাঁ, সো ইট ইজ দ্যাট ইজি। তো এখানে সিএমএস এর বিভিন্ন এক্সাম্পল আছে, যেমন আপনার পৃথিবীর বর্তমানে সবচেয়ে পপুলার একটা সিএমএস প্ল্যাটফর্মের নাম বলতে পারবেন? জি স্যার। ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এক্স্যাক্টলি। সো সবচেয়ে পপুলার একটা সিএমএস প্ল্যাটফর্মের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, এবং আপনারা এটা খুব ইজিলি আপনাদের ওয়েবসাইটে এটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন, এটা খুবই ইজি, ঠিক আছে? এবং এটার বর্তমানে প্রায় মোর দেন 33% ওয়েবসাইট আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসে করা, এবং এখন আপনার অনেক বড় বড় কোম্পানি কিন্তু তাদের ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেসে করতেছে, কারণ এটা খালি যে বিল্ড করা ইজি তা না, আপনি খুব সহজে ম্যানেজও করতে পারবেন, ঠিক আছে? কারণ ওয়েবসাইট তো খালি ক্রিয়েট করলে হয় না, এটা আফটার ক্রিয়েশন এটার ম্যানেজমেন্টের একটা ইস্যু থাকে। এবং আরো আছে ওয়ার্ডপ্রেস ছাড়া আপনার শপিফাই একটা সিএমএস প্ল্যাটফর্ম, উইক্স আছে, স্কোয়ার স্পেস, ড্রুপল,
হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনার অনেক আছে, জুমলা, ঠিক আছে, অনেক ধরনের আপনার সিএমএস প্ল্যাটফর্ম আছে। তো আমরা ওয়ার্ডপ্রেসটাই দেখবো, এবং এক্ষেত্রে আমাদের একটা লোকাল হোস্টে আমরা এটা ইউজ করব। লোকাল হোস্টে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করে সেখানে আমরা এটা ইনস্টল করে ইউজ করব। কিন্তু আমি আজকে আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ এখন নেক্সট পার্টে যদি আমি যাই তো সেক্ষেত্রে এখন আমাকে একটা টান দিতে হবে, মানে টোটাল জিনিসটা লোকাল হোস্টের সফটওয়্যার ইনস্টল করে একটা টান দিতে হবে, কিন্তু এটা যে সময় আছে এই সময়টা কভার হবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের ওইটা নেক্সট ক্লাসে টোটাল জিনিসটা একটা ক্লাসে দেখাইলেই ভালো হবে, এটা পার্ট বাই পার্ট না দেখে। তো আমি আজকে আর কন্টিনিউ করতে যাচ্ছি না। তো সেক্ষেত্রে সোফার যেগুলো ডিসকাস করলাম, কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন। স্যার এখানে মানে ডোমেইন এবং হোস্টিং এটা তো মানে দুইটার সাথে রিলেটেড, তাই না? দুইটার সাথে রিলেটেড। হ্যাঁ, ডোমেন হচ্ছে মূলত একটা কোড, হ্যাঁ, আপনার আইপি কোড, বা সহজ ভাষায় আপনার ওয়েবসাইটের যে নামটা। জি স্যার। আর আর হচ্ছে হোস্টিংটা এই হচ্ছে আপনার ওয়েবসাইটটা আপনি যেখানে রাখতেছেন, আপনার ওয়েবসাইটটা যেখানে থাকতেছে ওটা হচ্ছে মানে আপনার জায়গাটা hosting। মানে একটা হ্যাঁ, স্টোরেজ আর কি, আমার হ্যাঁ। ডাটাগুলো যেখানে থাকবে পুরো ওয়েবসাইটের, এটা হচ্ছে হোস্টিং স্যার। হুম আর হচ্ছে ডোমেইনটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা এক্স্যাক্টলি। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? স্যার কোশ্চেন তো স্যার মানে অনেক আসে, মানে রিলেটেড কোশ্চেন তো করতে হয় স্যার। আচ্ছা, এই জন্য রিলেটেড কোশ্চেন স্যার মানে সার্চ করতে লেট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। জি চৈতি বিশ্বাস আছেন নাকি? স্যার। মারিফা হক সাদিয়া, জি স্যার। অমরজিৎ চাকমা, জি আসি। নাহিদ হাসান সাব্বির, জি স্যার, দেবে আছি। আব্দুল হান্নান সরকার, রেজাউল করিম, ইয়েস স্যার। হুমায়ুন মোর্শেদ খান, প্রেজেন্ট আছি। আরিফুর রহমান, সাবিরুজ্জামান, আরিফুর রহমান অ্যাভেলেবল। আচ্ছা, সাবিরুজ্জামান। জি আছি। প্রোনাউন্সিয়েশন কি ভালো মতো করছি তো? জি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আবু নাইম রাব্বি, জি ভাই আসি ভাই। এম জুবিরুল ইসলাম, ইমাম হাসান, মোহাম্মদ নাজমুল হাসান দুরন্ত, ফাহিমা খাতুন, ইয়েস স্যার। ফাহিম হোসেন, সাদিয়া আবরার, জি স্যার আছি। নাফিসা চৌধুরী জুই, ইয়েস স্যার। ইসরাত জাহান, মোহাম্মদ মাইনুদ্দিন, ফারদিন খান সাহিল, Yes, সুব্রত। sir. কে বললো? ফারদিন খান সাহিল। আচ্ছা, কে? সুব্রত কুমার সাহা। মাইনুদ্দিন অ্যাবসেন্ট দিয়ে রাখছেন স্যার। ও আচ্ছা, মোহাম্মদ মাইনুদ্দিন। আচ্ছা, সুব্রত কুমার সাহা, ওকে। সাব্বির হোসেন, মালিহা আক্তার তন্নি, জি ভাইয়া। হালিমা আক্তার, রবিন ব্যাপারী, মুস্তফা মাহবুব তন্ময়। স্যার রবিন ব্যাপারে আসি। হ্যালো রবিন ব্যাপারী, আচ্ছা। তারিকুল ইসলাম, জি স্যার আচ্ছা স্যার। তাসমিন সুলতানা, প্রেজেন্ট। শ্যাম প্রসাদ চক্রবর্তী শ্যাম, জি স্যার আছি। জিতু টিপরা, ধ্রুব সরকার, জি স্যার আছি। এস এম এমদাদুল হক পল্লব। জি ভাই আসি। আচ্ছা, আমি একটু রিপিট করি। আপনার অ্যাবসেন্ট হচ্ছে আব্দুল হান্নান সরকার, এম জহিরুল ইসলাম, নাজমুল হাসান দুরন্ত, ফাহিম হোসেন, ইসরাত জাহান, সাব্বির হোসেন, আলিম আক্তার, মোহাম্মদ মুস্তফা মাহবুব তন্ময়, জিতু টিপরা অ্যাবসেন্ট। ওকে সবাই, আল্লাহ হাফেজ।
জহিরুল ইসলাম আছে, জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম আছেন? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। হ্যাঁ, জি ওকে স্যার, স্যার, আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।